সাধারণ মানুষ কি বিশ্বাসযোগ্যতা সিপিআইএম এর উপর থেকে হারাচ্ছে, যার জন্য মিডিয়াও কি এর জন্য দায়ী? মিডিয়া কোনোদিন আমাদের পক্ষে ছিল না। মিডিয়া হাউসের পলিসি সিপিএম এর খবরটা বিকেল 6টার পরে আর দেখিও না, 6টা অবধি যা দেখাবে সেটা 30 সেকেন্ডের জন্য দেখিয়ে ছেড়ে দাও। একটা সময় ছিল যখন আমাদের পার্টিটাকে বলা হতো বুড়োদের পার্টি। এসআইআর এর মধ্যে আপনারা কি কেন্দ্রের কোনো অভিসন্ধি দেখতে পাচ্ছেন, নাকি এটা নর্মাল রুটিন আপগ্রেডেশন? অভিসন্ধি তো বটেই, কিন্তু আত্মঘাতী অভিসন্ধি। বাংলাদেশি মুসলমানরা এসে চারপাশ দখল করে নিচ্ছে, এটা সর্বৈব মিথ্যা। নাম করা খবরের কাগজ, খবরের চ্যানেল বড় করে বিবৃতি দিতে হয়েছে, অমুক বস্তি ফাঁকা হয়ে গেছে বলে আমরা যে খবর করেছিলাম সেটা সম্পূর্ণ ভুল খবর, আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। আমি নাম বলবো না, তারা খবর দিচ্ছে। পশ্চিমবঙ্গের সিপিআইএম কে যে পরিমাণ আক্রমণের মুখে পড়তে হয়েছে, এই আক্রমণের মুখে তৃণমূলকে পড়তে হলে ও পার্টি উঠে যেত, ঘটি বাটি চাটি করে ভাইপো দুবাইতেই থেকে যেত। পার্থ চ্যাটার্জি অর্পিতা দেবীকে নিয়ে কি বললেন, দিলীপ ঘোষ বিয়ের পরে সস্ত্রী কোথায় ঘুরতে গেলেন, মমতা ব্যানার্জি পাহাড়ে গেলে মোমো বানান না কত স্পিডে হাঁটেন, উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, রেড রোডে মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচছেন, সিনা টানকে শির দ্বারা সোজা রেখে প্রশ্ন করেন, আমাদেরও প্রশ্ন করেন। 2026-এর ইলেকশনে পর চেঞ্জ বলতে আপনি কি বুঝবেন? তৃণমূল যদি আসে, সাপের 5 পা অলরেডি দেখে ফেলেছে, এবার সাপের 10 পা দেখবে। বিজেপি যদি যেতে তাহলে আমরা টুকরো টুকরো হয়ে যাব। সিপিএম যদি যেতে, এই দুই ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল বানিয়ে, বড় ফুল আর ছোট ফুল মিলে 100 দিনের কাজের প্রকল্পটা ভোগে চলে গেল। আমাদের পার্টিটা আছে অ্যালাইভ অ্যান্ড কিকিং, লড়ে যাচ্ছে, আবার একটা গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছে। যে কথাটা আমরা 7-8 বছর আগে থেকে বলছি, এখন এসে বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি বলছে যে কেন্দ্রের সরকার, দিল্লির সরকার চায় না এখানে তৃণমূলকে সরাতে। মানে আপনি বলছেন ওটা সিনেম্যাটিক ছিল? অপারেশন সিন্দুর আমি উইং কমান্ডার ভামিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশির কথা বিশ্বাস করব, নাকি এদের কথা বিশ্বাস করব? এই কাজটা পশ্চিমবঙ্গে তৃণমূল ভালো করে করতে দেয়নি গত 15 বছরে। ভোটের দিন দুপুর 2:30-3টের পর একটু ফাঁকা হয়ে গেলে মমতা ব্যানার্জি না মোদি, কার সঙ্গে ডিবেট করতে বেশি ইচ্ছে করে? মোদি তো ডিবেট করেন না, উনি তো সাংবাদিকদের সামনে আসেন না। আর মমতা ব্যানার্জি কোথাও ডিবেট করলে ওটা ডিবেট থাকবে না, উনি একাই বলে যাবেন, শুনতে হবে। আজকে কেআইপিএল স্টুডিওর আড্ডায় আমার সাথে রয়েছেন সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য, খুবই পরিচিত মুখ। 2026-এর আসন্ন ইলেকশন, রিসেন্টলি ঘটে যাওয়া কিছু অ্যালার্মিং ঘটনা এবং তার সাথে রয়েছে ইন্টারেস্টিং র্যাপিড ফায়ার রাউন্ড, তাই এপিসোডটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের আজকে কেআইপিএল স্টুডিওর আড্ডায় রয়েছেন ভীষণ পরিচিত একজন মুখ, সৃজন ভট্টাচার্য। কেমন আছেন? ভালো আছি। প্রথমেই একটা বার্নিং টপিক যেটা রিসেন্টলি ঘটে গেল, রেড ফোর্ট ব্লাস্ট হলো, বম ব্লাস্ট, এবং সেখানে জানা গেছে যে গাড়িটি অনেকক্ষণ ধরেই কিন্তু পার্কিংয়ে ছিল, তারপরেও ব্লাস্টটা হলো। রিপোর্টেডলি এটা একজন এডুকেটেড ডক্টর, মানে কোনো একটি সম্প্রদায় এডুকেটেড ডক্টর এর মধ্যে ইনভলভ। সেটা আপনার কি মনে হয়, এটা পুরোটাই কি রিলিজিয়াস কারণ নাকি সোশিও ইকোনমিক? এখন কে তদন্ত করবে? যাদের তদন্ত করার কথা তারা নিজেদের বিজ্ঞাপন দিতে এত ব্যস্ত, হ্যান করেছি ত্যান করেছি, বিশ্বগুরু হয়েছি, 56 ইঞ্চি ফুলিয়েছি। আসলে আমাদের দেশের মানুষের সেফটি বারবার কম্প্রোমাইজড হচ্ছে। সেটা পেহেলগাঁও বলুন, সেটা দিল্লি বলুন, এর আগে পুলওয়ামাতে আমাদের দেশের সেনা জওয়ানরা কমপ্লিটলি আনপ্রোটেক্টেড অবস্থায় অ্যাটাকড হয়েছিলেন। আমাদের এই গোটা ভারত উপমহাদেশ খুব ভোলাটাইল একটা জায়গায় আছে, বিভিন্ন দেশে বিভিন্ন অস্থিরতা তৈরি হচ্ছে। আমাদের দেশেও এই ধরনের ঘটনা আশঙ্কা জাগায় যে আচ্ছা, আহ, আমাদের দেশটা কি তাহলে অপরাধীদের, সন্ত্রাসবাদীদের সেফ করিডোর হয়ে গেল? আমাদের রাজ্যে যখন খাগড়াগড় বোমা বিস্ফোরণ হয়েছিল, এই ধরনের কিছু যোগাযোগের কথা এসেছিল। এই যে বিভিন্ন ধরনের ঘটনা যেটা আমাদের দেশের মানুষের নিরাপত্তাকে কি বলবো, বিপদের সামনে ফেলে দিচ্ছে। আমাকে যেটা শঙ্কিত করে সেটা হলো যে এর পরেও যারা দায়িত্বে আছেন, সেটা ইন্টেলিজেন্সে হতে পারেন, সেটা মন্ত্রকগুলোতে হতে পারেন, সরকারে হতে পারেন, তারা কি এর সিরিয়াসনেস বুঝছেন, নাকি তারা কোথাও গিয়ে নিজেদের ঢাক পেটাতে এত ব্যস্ত। আমার তো মনে হয় না যদি মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকতেন এরকম কোনো একটা ঘটনা ঘটতো, আর সেই দিন যদি মনমোহন সিং ভুটানে বেড়াতে চলে যেতেন, আমার মনে হয় না সেটা খুব প্রশংসিত হতো, সর্বত্র সমালোচনা হতো। কিন্তু আমাদের দেশের মিডিয়ার এখন যা চেহারা, এই গদি মিডিয়া কথাটা যে বলা হয়, তো সুতরাং প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে ট্রাম্পের হয়ে ক্যাম্পেইন করে আসতে পারছেন, কিন্তু ভারতের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছেন না। আর সন্ত্রাসবাদীরা
তারা ভারতে এই যে অস্থিরতার পরিবেশ তৈরি করে সব ধর্মেরই ফান্ডামেন্টালিস্টদের লাভ হয় এতে। এতে করে আরএসএস বিজেপিরও রাজনৈতিক লাভ হয়। তারা বলে যে ওই দেখো মুসলমানরা এই করছে, ওই করছে, তাই করছে। সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ তো এইসবের সাথে থাকেন না। ঠিক যেরকম সাধারণ হিন্দু ধর্মপ্রাণ মানুষ দাঙ্গা করেন, দাঙ্গা করে আরএসএস। তাহলে এই সরকারে আরএসএস বিজেপির মতো দাঙ্গাবাজ শক্তি, আর দেশের মধ্যে ইসলামের নাম করে বিভিন্ন ধরনের র্যাডিক্যাল ফান্ডামেন্টালিস্ট শক্তি তারা গন্ডগোল পাকিয়ে চলছে। একের পর এক এই ধরনের জঙ্গি হানা হচ্ছে, সন্ত্রাসবাদী যোগাযোগ পাওয়া যাচ্ছে। এবং আরো ভয়ানক আমি দেখছিলাম গুজরাটে এমন ওষুধ আবিষ্কার করার চেষ্টা করছে, খাবারে মিশিয়ে দিয়ে অনেক মানুষকে স্লো পয়জনিং এর দিকে, স্লো ডেথের দিকে নিয়ে যাওয়া যায়। ওই একই রকম ডাক্তার কতজন আইসিস এর সাথে যোগাযোগ বলছে ইত্যাদি। তো এই ধরনের যে আমরা কমিউনিস্টরা ফান্ডামেন্টালিস্টদের বিরোধিতা করি, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিদ্বেষমূলক মনোভাব নিয়ে যে ধর্মের জামাই পড়ুক না কেন যারা চলে, আমরা তাদের বিরোধিতা করি সমাজটাকে সুরক্ষিত রাখার জন্য, নিরাপদ রাখার জন্য। সেই জায়গাগুলো খানিকটা প্রশ্নের মুখে পড়ছে তো বটেই। আজকের দিনে বামপন্থীদের ভোকালি কি বেশি স্ট্রং রাদার দ্যান ভোট বাক্সতে ভোটিং দেওয়ার জায়গায়? আমরা প্রচুর রাস্তায় থাকছি, যেটা মানুষের কাছে আজ প্রায় বহু বছর হয়ে গেল যে পরিমাণ সততার সাথে পৌঁছানো উচিত ততটা সততার সাথে পৌঁছে দেওয়ার কাজ যাদের, তারা করছেন না। পার্থ চ্যাটার্জি অর্পিতা দেবীকে নিয়ে কি বললেন, দিলীপ ঘোষ বিয়ের পরে সস্ত্রীক কোথায় ঘুরতে গেলেন, কোথায় থামলেন, কোথায় সিঙ্গাড়া খেলেন, কোথায় কচুরি খেলেন, মমতা ব্যানার্জি পাহাড়ে গেলে মোমো বানান না কত স্পিডে হাঁটেন, এই নিয়ে মিডিয়ার যে পরিমাণ মাতামাতি থাকে, রুজি রুটির কথা, মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণার কথা, সেইভাবে রিফ্লেক্টেড হয় কিনা এটা বোধহয় মিডিয়ারও ভাবা উচিত। আমার অসংখ্য মিডিয়া কর্মীরা আমার বন্ধু আছেন যারা শুনছেন, আমি কাউকে আহত করার জন্য বলছি না। সাধারণভাবে মিডিয়ায় কর্মী যারা, তাদের খুব কিছু করারও থাকে না, হাউসের পলিসি থাকে, কিন্তু হাউসগুলোর চেহারা তো দেখা যাচ্ছে। দিল্লির সরকারের সাথেও সর্বভারতীয় চ্যানেলগুলির সম্পর্ক, আর আমাদের এখানকার মিডিয়াও কিভাবে তাদের হাঁটু কেঁপে যায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলতে, অসংখ্য উদাহরণ আছে। তো মনমোহন সিংকে তো, এবং আমাদেরও অসংখ্য ন্যায্য সমালোচনা ছিল মনমোহন সিং সম্পর্কে, কিন্তু ভারতের রাজধানীতে একটি সন্ত্রাসবাদী বোমা বিস্ফোরণ হয়েছে, অনেক মানুষ মারা গেছে, প্রধানমন্ত্রী সেদিনই ভুটানে চলে গেলেন। মনমোহন সিং এটা করলে সমালোচিত হতেন না? হতেন না। দেশ জুড়ে নিন্দার ঝড় উঠল কিনা, বিরোধী বিজেপি তার পদত্যাগ চাইতো কিনা, কিন্তু এক্ষেত্রে সেই নিন্দার ঝড় তোলার জন্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে, বিবেক হিসেবে মিডিয়ার যে ভূমিকা পালন করা উচিত, এই যে অভয়ার এত কিছুর পরে কেমন ধামাচাপা পড়ে গেল। তাহলে আমরা রাজনৈতিক কর্মীরা, আমাদের যেমন দায়িত্ব আছে, যারা সিনা টানকে শিরদাঁড়া সোজা রেখে প্রশ্ন করেন, আমাদেরও প্রশ্ন করেন, তাদেরও তো দায়িত্ব আছে অভয়ার কথা, তিলোত্তমার কথা মানুষের কাছে মনে করিয়ে দেওয়ার। ফিল্ম ফেস্টিভ্যালে এই যে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, সেই দিন রেড রোডে মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচছেন, এই অমানবিকতা পশ্চিমবঙ্গের মিডিয়ার দায়িত্ব নেই যে তারা তাদের মতো করে এই প্রশ্নটা করবেন? এই যে মিডিয়ার একপেশে হয়ে গিয়েছে, কর্পোরেট মিডিয়ার একটা বড় অংশ, এর বাইরেও অসংখ্য মানুষ আছেন ছোট ছোট চেষ্টা করে চলেছেন, এখন সোশ্যাল মিডিয়া আসার পরে আরো বিভিন্ন রকমের নিজ উদ্যোগ বিভিন্ন রকম, এবং সেগুলো উৎসাহিত করার মতোই। কিন্তু এই মিডিয়ার একপেশে মনোভাব বহুদিন ধরে, মাঝে অনেকগুলো বছর গিয়েছে, বিশেষত পশ্চিমবঙ্গ আমাদের সরকার চলে যাওয়ার ঠিক আগে পরে, সেই সময়টা ধরুন তৃণমূল সরকার চলে যাওয়ার পরে আমি বলছি, ধরুন তৃণমূল কোথাও একটা দুর্নীতি করলো, আমরা বামপন্থীরা তার প্রতিবাদে 1000 লোক নিয়ে মিছিল করলাম। মিডিয়া হাউসের পলিসি, সিপিএম এর খবরটা বিকেল 6টার পরে আর দেখিও না, 6টা অবধি যা দেখাবে সেটা 30 সেকেন্ডের জন্য দেখিয়ে ছেড়ে দাও। ওই একই ইস্যুতে বিজেপি 20টা লোক নিয়ে চ্যাং মাছের মতো লাফালো রাস্তায়। ওই একই চ্যানেল 3 ঘন্টা ধরে বিজেপির ওই 20টা লোকের বিক্ষোভটাকে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, এই দিলীপ ঘোষ বললেন, ওই শুভেন্দু অধিকারী লাফিয়ে পড়লেন, চালিয়ে যাবে।
তাহলে পাবলিক সাইকিতে বামপন্থীরা যে কাজগুলো করছেন, 100 দিনের কাজ আমাদের রাজ্যে বন্ধ। কংগ্রেস যখন ওখানে যখন কংগ্রেস মনমোহন সিং সরকারে, এখানে রাজ্যে বামফ্রন্ট, ইউপিএ 1 বামপন্থীদের 60-62 জন এমপি, বামপন্থীরা চাপ দিয়ে কংগ্রেসের মনমোহন সিং সরকারের থেকে 100 দিনের কাজের প্রকল্প আদায় করে এনেছিল। যে দেশের মানুষের এমপ্লয়মেন্ট দরকার, এই যে আমি স্টেবিলিটির কথা বলছিলাম, একটা সাস্টেনেবল এমপ্লয়মেন্ট যা আসলে নিরাপত্তা নিশ্চিত করবে, মানুষের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, 100 দিনের কাজ, মনরেগা। এখন দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল, 100 দিনের কাজের প্রকল্প উধাও হয়ে গেল আমাদের রাজ্য থেকে। 3 বছর 4 বছর হাইকোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে, বিকাশ ভট্টাচার্য মামলা করছে, 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে না। বিজেপি, আম্বানি আদানির দল, তারা বলছে যে আমরা টাকা দেব না, তারা চায় না টাকা দিতে। এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলোর থেকে যত কমিয়ে আনা যায় টাকা, তারা সেইটা চায়। আর তৃণমূল মুখে অনেক কথা বলছে, কিন্তু বিজেপি টাকা দিচ্ছে না কেন? বিজেপি ফর্মালি যে কারণ দেখিয়েছে যে তৃণমূল টাকা চুরি করেছে, তাই আমি টাকা দেবো না। তাহলে তৃণমূলের যা উচিত ছিল বলা, হোয়াইট পেপারে বলা, শ্বেতপত্র প্রকাশ করে বলা, এই আমি তৃণমূল সরকার, আমার কাছে এই 100 দিনের টাকা এসেছিল, আমি টাকা চুরি করিনি। তৃণমূলও সেটা বলছে না, তার মানে টাকাটা তারা চুরি করেছে তাই বলছে না। এই দুই ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল বানিয়ে, বড় ফুল আর ছোট ফুল মিলে 100 দিনের কাজের প্রকল্পটা ভোগে চলে গেল। বামপন্থীরা গত 6 মাস ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গ্রামে 4-এর ক ফর্ম ফিল আপ করাচ্ছে। 100 দিনের এই জব কার্ড এতদিন বন্ধ, টাকা কার্ড, এটা মানে কার্ডটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, সেটা যাতে ইনভ্যালিড না হয়, নিয়ে এসে বিডিও অফিসে, পঞ্চায়েতে লোকজন জটিয়ে এনে বামপন্থীরা ফর্ম ফিল আপ করাচ্ছে। আপনি আমাকে বলুন তো, গত 3 মাসে আপনি পশ্চিমবঙ্গের একটা মেজর নিউজ চ্যানেলে সন্ধ্যাবেলা প্রাইম টাইমের ডিসকাশনে একজন অ্যাঙ্কার, কেউ একজন যারা সঞ্চালক, 1 মিনিটের জন্য 100 দিনের কাজ সম্পর্কে বামপন্থীরা কি করছে এই নিয়ে কোনো খবর করতে দেখেছেন? তো এই জন্যই কি আমাদের সাধারণ মানুষ কি বিশ্বাসযোগ্যতা সিপিআইএম এর উপর থেকে হারাচ্ছে, যার জন্য মিডিয়াও কি এর জন্য দায়ী আপনার মনে হয়? মিডিয়া কোনোদিন আমাদের পক্ষে ছিল না। যেদিন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেদিনও আনন্দবাজার যুগান্তর তার বিরুদ্ধেই কথা বলত। আমাদের যেটা ছিল, একটা নেটওয়ার্ক ছিল, পার্টিটার একটা সাংগঠনিক শক্তি ছিল, আমাদের কর্মীরা ছিলেন আমাদের মিডিয়া। পাড়ার চায়ের দোকানে তারা ঠিক সিপিএম সম্পর্কে বলা হতো যে এই সংগঠন, আলিমুদ্দিনে বসে অনিল বিশ্বাস যা বলেন, পাড়ায় সিপিএম এর সাধারণ সদস্য যিনি, তিনিও সেই একই কথা বলেন। অর্থাৎ একটা ডিসিপ্লিনড সিস্টেমেটিক রাজনৈতিক সংগঠন, যারা পার্টির কথাটা মানুষের কাছে নিয়ে চলে যেত। এখন 11 সালের পরে আক্রান্ত হয়ে, এত মারধর খেয়ে, এত আক্রমণের মুখে পড়ে, খানিকটা তো সেই সংগঠনটাই চিড় খেয়েছে। কিছু এলাকা তো আমাদের লোকেরা কথা বলা, তার সুযোগ কমে এসেছে। কত, আমি সবসময় বলি, অনেকে জিজ্ঞাসা করেন যে তোমরা এই যে তোমরা পারছো না কেন, কবে পারবে, কি পারবে ইত্যাদি। আমি বলি যে সব ঠিক, আমাদের দুর্বলতা আছে সাংগঠনিক, কিন্তু মোটামুটি 2007 থেকে 2017 এই টাইম পিরিয়ডটায় পশ্চিমবঙ্গের সিপিআইএম কে যে পরিমাণ আর্থিক, সামাজিক, বৌদ্ধিক আক্রমণের মুখে পড়তে হয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে কোনোদিন কোনো রাজনৈতিক দলকে কোনো রাজ্যে সেই আক্রমণের মুখে পড়তে হয়। এই আক্রমণের মুখে তৃণমূলকে পড়তে হলেও পার্টি উঠে যেত, ঘটি বাটি চাটি করে ভাইপো দুবাইতেই থেকে যেত, আর ফিরতো না ভারতে। আমাদের পার্টিটা আছে, অ্যালাইভ অ্যান্ড কিকিং, লড়ে যাচ্ছে, আবার একটা গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের সাংগঠনিক দুর্বলতা, আমাদের কথা মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রশ্নে, আমাদের ভার্সন, আমাদের ভাষ্য, এটা একটা যে খানিকটা ধাক্কা খেয়েছিল, এ নিয়ে কোনো সংশয় নেই। এটাও ঠিক যে আমরা এই আমাদের কথা আবার নিয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি। যেদিন আমরা প্রথম বলেছিলাম যে তৃণমূল বিজেপি সেটিং আছে, কেউ বিশ্বাস করেনি, সবাই বলছিল তোমরা কি বলছো। তারপরে একদিন বিচারপতি অমৃতা সিনহা কোর্টে দাঁড়িয়ে বললেন যে অভিষেক ব্যানার্জি এতগুলো দুর্নীতিতে তিনি অভিযুক্ত, তার ব্যাংক অ্যাকাউন্ট ইডি এনে দিতে পারছে না, কোর্টে সিবিআই এনে দিতে পারছে না। বিচারপতি বললেন যে কি ব্যাপার, হচ্ছে না কেন? আস্তে 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 মানুষের মধ্যে, এই আরজি করের ঘটনা বলো, মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে যে সিবিআই এত কিছু পারলো, তাহলে এখানে এসে সন্দীপ ঘোষরা ধরা পড়লো না কেন, মানে তাদের শাস্তি হলো না কেন? যে কথাটা আমরা 7-8 বছর আগে থেকে বলছি, এখন এসে বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি বলছে যে কেন্দ্রের সরকার, দিল্লির সরকার চায় না এখানে তৃণমূলকে সরাতে। বিজেপি নেতা তথাগত রায় বলছে
যে রাজনীতিতে সব বলা যায় না, কিন্তু ওরকমই একটা কিছু আমি ইঙ্গিত করছি। তার মানে আমরা ধৈর্য ধরে আমাদের কথা, সত্যি কথা মানুষের কাছে যদি নিয়ে যাই, একটা সময় লাগে। কোনো কোনো সময় সোসাইটিতে, জীবনে মাইনরিটি হয়ে যেতে হয়। উচিত কথা বলার জন্য নিজের পরিবারেও অনেক সময় সংখ্যালঘু হয়ে যেতে হয়। গ্যালিলিও যদি ভাবতেন যে আমার কথাটা, সত্যি কথাটা, আমি মাইনরিটি তাই আমি বলবো না, তাহলে আজকে আমরা যে বিজ্ঞান বই পড়ি তা পড়তাম না। জিওর্দানো ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছিল। বিদ্যাসাগর যেদিন সই সংগ্রহ করেছিলেন বিধবা বিবাহের পক্ষে, তিনি সেদিন মাইনরিটি ছিলেন। অনেক বেশি লোক তার বিরুদ্ধে সই করেছিল রামমোহন যখন সতীদাহর বিরুদ্ধে লড়ছেন। সুতরাং আমি রামমোহন বিদ্যাসাগর বলছি না নিজেদেরকে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আমরা আস্থা রাখি, আমরা কনফিডেন্ট, আমরা একবজ্ঞা গোয়ার মানে একরোখা আমাদের রাজনীতিতে, যে রুজি রুটির কথা শেষমেশ রাজনীতির সেন্টার স্টেজে আসবেই। এই বেশি দিন ধর্ম দিয়ে, খেলামেলা দিয়ে, সাম্প্রদায়িকতা দিয়ে বেশি দিন মানুষকে ভুলিয়ে রাখা যায় না। আমাদের সাংগঠনিক দুর্বলতা শুধরানোর প্রক্রিয়াটার মধ্যে আমরা আছি। তরুণ প্রজন্ম, অসংখ্য ছেলেমেয়ে আমাদের সাথে আসছে, জুড়ছে। আমরা নতুন করে লড়াইয়ের মতো সাজাচ্ছি বাহিনী। অনেক কাজ করা বাকি। এই তরুণ প্রজন্মে ভোট পেতে আপনারা কি, সিপিআইএম কি প্ল্যান নিচ্ছে? আচ্ছা, লেটস পুট ইট দিস ওয়ে। আমরা তরুণ প্রজন্মের কথায় আমি পরে আসছি। আমাদের প্রথম পশ্চিমবঙ্গে যেটা আমাদের করতে হবে সেটা হলো, আমাদের পার্টিটাকে সাস্টেন করিয়ে রেখেছিলেন পশ্চিমবঙ্গের গরিব মানুষ। আমাদের পার্টিটা ছিল, লাল পার্টিটা ছিল গরিবের পার্টি। সাদার্ন অ্যাভিনিউতে ছতলায় যিনি থাকেন তিনি সাধারণভাবে সিপিআইএম কে ভোট দিতেন না, বামফ্রন্ট আমলেও দিতেন। কিন্তু যে লোকের জমি ছিল না, যে লোকের চাকরি ছিল না, যে লোকের দুবেলা দুমুঠো খাওয়ার কিছু ছিল না, পাড়ায় একটা স্কুল ছিল না, সেই লোক সিপিএম কে নিজের পার্টি মনে করে বছরের পর বছর জিতিয়েছে। তাহলে এখন আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে গরিব মানুষের সাথে এই কানেকশনটা আবার রিনিউ করা। আমরা শ্রমিক শ্রেণীর পার্টি, আমরা গরিব মানুষের পার্টি, কৃষকের পার্টি, মেহনতি ঘাম ঝরানো লোকের পার্টি। আমরা সেই পরিচয় নিয়ে আবার ফিরতে চাই। আমাদের একটা তো ডিসকানেক্ট হয়েছে। তৃণমূল বিজেপির মিটিং এ যারা যান, বিশেষত তৃণমূলের সাথে যারা আছেন, গরিব মানুষ একটা বড় অংশ আছেন। তো এই সামাজিক প্রকল্পগুলো যারা সুবিধা পাচ্ছে, কিছুটা তো ধরুন 100 দিনের কাজটা নেই, ধরুন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম এত বেড়েছে, ধরুন চাকরি নেই, গ্রামের কথা কোনো কাজ নেই, কৃষক সে ফসলের দাম পায় না, ক্ষেত মজুর সে তার রোজের টাকা ওয়েস্ট বেঙ্গলে পায় না বলে তাকে মজুর হিসেবে তামিলনাড়ুতে যেতে হয়, কেরালায় যেতে হয়, গুজরাটে যেতে হয় পরিযায়ী শ্রমিক হিসেবে, সেখানে গিয়ে বাংলায় কথা বলার জন্য তাকে মার খেতে হয়। এই ক্রাইসিসের মধ্যে দাঁড়িয়ে যদি কোনো সরকার এসে বলে আমি তোমাকে 1000 টাকা দেব, তাহলে সেটা অবশ্যই ওয়েলকাম, এটাকে নিন্দা করার কিছু নেই। আমাদের পরের কথাটা হচ্ছে যে শুধু 1000 টাকা দিয়ে চলবে না, এটা দিয়ে বেশি দিন চালানো যায় না। প্রোডাকশনের সাথে, উৎপাদনের সাথে যতক্ষণ না পর্যন্ত মানুষকে যুক্ত করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা সোসাইটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট তৈরি করা যায় না, সে অন্য আলোচনা। কিন্তু এই কতগুলো বিকল্প কথা নিয়ে আমরা যে কলকারখানার কথা বলি, এখন আমরা যে কৃষকের ফসলের দামের কথা আপনাকে বলছি, এই যে স্কুল কলেজ বন্ধ হয়ে গেলে, ছাত্ররা ড্রপ আউট হয়ে গেলে, উচ্চ মাধ্যমিকে গত বছরের তুলনায় 3.25 লাখ ছাত্র কমেছিল এবছর। আমরা খুব চিন্তিত হয়েছিলাম যে আমাদের রাজ্যের বাচ্চা ছেলে মেয়েগুলো কোথায় যাচ্ছে। মারা যাচ্ছে না তো, সোসাইটিতে ছড়িয়ে যাচ্ছে ড্রপ আউট হয়ে। নাবালিকা বিবাহে আমাদের রাজ্য গোটা দেশে 1 নম্বরে কি 2 নম্বরে চলে গেছে, আর মমতা ব্যানার্জি কন্যাশ্রী নিয়ে ঢোল পিটিয়ে চলেছে। আমাদের রাজ্যের বাচ্চা বাচ্চা ছেলেরা সব পরিযায়ী শ্রমিক হয়ে, আপনি দেখবেন ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন শহরে রেস্টুরেন্টে কাজ করছে, কনস্ট্রাকশনে কাজ করছে, ট্রান্সপোর্টে কাজ করছে, বিভিন্ন ঠিকাদারিতে কাজ, মানে ঠিকা কাজে কাজ করছে, সব আমাদের রাজ্যের বাচ্চা বাচ্চা ছেলে। তাহলে এই যে গরিব মানুষের দুর্দশা, যন্ত্রণা, এটাকে অ্যাড্রেস করে এই মানুষের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা ফেরাতে চাই আমরা। যে কারণে আমি আপনাকে সেক্টর 5 এর মানুষদের যন্ত্রণার কথাও বলতে পারতাম, কিন্তু আপনি যখন আমায় জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে প্রথমে 100 দিনের কাজের কথাটা বললাম। এর মানে এই নয় যে আমরা সেক্টর 5 কে কম গুরুত্ব দিচ্ছি, কিন্তু প্রাইমারি টার্গেট ইজ টু রিকানেক্ট উইথ দ্য টয়লিং মাসেস আগেন।
এবার এই টয়লিং মাসেসের মধ্যে একটা অংশ মহিলা, ঠিকই একটা টাকা পাচ্ছেন, কিন্তু মহিলাদের নিরাপত্তা, মহিলাদের মর্যাদা আমাদের রাজ্যে কি অবস্থা আছে সবাই বুঝতে পারছে। একটা অংশ আদিবাসী, একটা অংশ দলিত। আমাদের রাজ্যে কোনো ইন্ডেক্স আপনি দেখাতে পারবেন না যেখানে এসসি এবং এসটি সেকশন মমতা ব্যানার্জির আমলে অতীতে যা ছিল তার থেকে উন্নত হচ্ছে। কিছু কিছু কাঁচা টাকা আসছে, ক্যাশ ইনফ্লো হচ্ছে, ক্যাশ ট্রান্সফার পলিসি সরকারের আছে, দেব, ঠিক আছে, বা মানে শুধু তো ওই 1000 টাকার প্রকল্প নয়, আরো যা যা আছে কিছু, কিন্তু জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে। বিজেপির জুজু দেখিয়ে মুসলমান পাড়ায় গিয়ে বলবে আমাকে ভোট দাও, বিজেপিকে আটকাতে হলে আমিই পারবো। কিন্তু আসলে হাই মাদ্রাসা কটা হলো পশ্চিমবঙ্গে? মাদ্রাসা সার্ভিস কমিশনের চেহারাটা কি? সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা তাদের পড়াশোনার চেহারাটা কি? সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা তাদের চাকরির চেহারাটা কি? এই যে উন্নয়নের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, একটা পপুলেশন উন্নত হচ্ছে, বেটার লাইভলিহুডের দিকে এগোচ্ছে, এর তো কতগুলো প্যারামিটার আছে, কতগুলো তো নিরিখ আছে। সেই নিরিখ একটা জায়গাতেও এই গরিব মানুষের মধ্যে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, ওবিসি রিজার্ভেশন নিয়ে কি হয়ে আছে? ভারতের 65% মানুষ 35 বছরের নিচে, আমাদের রাজ্য নো এক্সেপশন। এই যে বিপুল তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের নির্দিষ্ট অ্যাসপিরেশন আছে। এই তরুণ প্রজন্ম শান্তিতে মাথা উঁচু করে ভালো করে মর্যাদা নিয়ে থাকতে চায়। আমি 4টে শব্দ বললাম: শান্তিতে, পিস, স্টেবিলিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাথা উঁচু করে মর্যাদা নিয়ে তার রুজি রোজগারের বন্দোবস্ত করে। আমি 4টে চটকদার কথা আপনাকে বলে দিতে পারি। এই তরুণদের কাছে পৌঁছানোর জন্য আমরা টুম্পা সোনা গিয়েছি, এই তরুণদের কাছে পৌঁছানোর জন্য আমরা অমুক একটা করেছি। অনেক বেশি সিরিয়াস গভীর আলোচনা হচ্ছে যে আমাদের রাজ্যের স্কুলগুলো, কলেজগুলো 15টা 20টা কাউন্সিলিং এর পরে স্কুলে, আমি আপনাকে বললাম লক্ষ লক্ষ ড্রপ আউট, এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে, হাজার হাজার কলেজগুলোতে 15টা 20টা কাউন্সিলিং এর পরেও ছাত্র ভর্তি হচ্ছে না। এই ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে? ওয়ার্কিং কন্ডিশন ভয়ানক প্রিকেরিয়াস। এই যে সুইগি, জোম্যাটো, ওলা, উবের, র্যাপিডো, ফ্লিপকার্ট করে বেড়াচ্ছে, প্রচুর খাটনি, অনেকটা সময় কাজ, কিন্তু সেই তুলনায় আয় কম। যারা সরকারি, যারা বেসরকারি নিরাপত্তা এজেন্সিগুলোতে কাজ করছে, সিকিউরিটি এজেন্সিগুলোতে, যারা কল সেন্টারে বসছে, যারা রিপ্রেজেন্টেটিভের কাজ করছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলসের কাজ করছে, যারা কিচ্ছু না পেয়ে পাড়ার দোকান থেকে একটু মুরগির মাংস কিনে পাড়ায় একটা পাড়ার মোড়ে কাবাবের দোকান দিয়েছে, প্রচুর খাটনি, অনেকটা সময়, কাজের কাজের সময় অনেকটা, কিন্তু সেই তুলনায় আয় কম। তাদের জন্য যদি একটা সাস্টেনেবল এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারি। আমাদের রাজ্যে সরকারি চাকরি আপনি দেখুন প্রায় সব কন্ট্রাকচুয়াল, প্রফেসরের চাকরি, ডাক্তারের চাকরি থেকে শুরু করে সিকিউরিটি গার্ডের চাকরি, গ্রুপ ডি স্টাফের চাকরি, সব কন্ট্রাকচুয়াল হয়ে গেছে। পার্মানেন্ট চাকরি, আজকে চাকরি পাবে, 60 বছর পরে পেনশন পাবে, 60 বছর অব্দি এই চাকরিটা করবে, তারপরে পেনশন পাবে, এই গল্পটাই প্রায় আস্তে আস্তে উধাও হয়ে গেল। এবং একটা প্রজন্মকে ট্রেন করা হচ্ছে সাইকোলজিক্যালি এমন ভাবে যে তুমি স্থায়ী চাকরি চেও না, এক জায়গা থেকে আরেক জায়গা হপ করতে 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 যাও, কারণ স্থায়ী চাকরি ব্যাপারটা সমাজ থেকে আস্তে আস্তে আমরা দূরে ঠেলে সরিয়ে দিয়েছি। এই কন্ট্রাকচুয়ালের গন্ডগোল হলো যে ক্রমাগত একটা অনিরাপত্তার মধ্যে থাকতে হয়। কালকেই যদি আমার চাকরিটা চলে যায়, কালকেই যদি চাকরিটা চলে যায়, তাহলে এই ভয়ে যে থাকে সে মালিকের শর্তে ওভারটাইম খাটতেও রাজি হয়, বোনাস না পেলেও সে বলে বলে আচ্ছা যাক বাবা চাকরিটা তো আছে। তাকে সপ্তাহে যদি 2 দিন ছুটি না দেওয়া হয়, একদিন একবেলা কোনো মতে যদি ছুটি দেওয়া হয়, আমি তো আমার কত বন্ধু বান্ধবকে দেখি। আহ, এবার আমি সমাজের অন্য সেকশনটার কাছে আসি, যারা হোয়াইট কলার জব করে, যারা আইটিতে কাজ করে ইত্যাদিতে। এই কোভিড আসার পর ওয়ার্ক ফ্রম হোম তো অ্যাকচুয়ালি তাদের ওয়ার্কিং আওয়ার বাড়িয়ে দিয়েছে। একটা প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে ওরে বাবা ওয়ার্ক ফ্রম হোম মানে আচ্ছা ঠিক আছে আরাম করে ঘরে বসে, কিন্তু আসলে তো সারা দিন ল্যাপটপে, সারা দিন ফোনের সামনে। এই যে কাজের ঘন্টা বেড়ে গেল কিন্তু মাইনে বাড়লো না। 3 মাস পর একদিন একটা ককটেল পার্টি দিয়ে কোম্পানির ম্যানেজমেন্টের কাজ শেষ। তাহলে কোয়ালিটি অফ লাইফ কি হচ্ছে? এই একই কথাগুলো আমি আপনাকে যা কসবায় বসে বলছি, এই একই কথাগুলো নিউ ইয়র্কে জোহরান মামদানি বলেছে। এই একই কথাগুলো গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা বামপন্থীরা বলার চেষ্টা করছি যে ডিগনিটি, কোয়ালিটি অফ লাইফ
আমাদের প্রজন্ম সিনেমা দেখতে যাওয়ার সময় পাচ্ছে কিনা, আমাদের প্রজন্ম প্রেম করার সময় পাচ্ছে কিনা, আমাদের প্রজন্ম একটা কনসার্ট শুনতে যাওয়ার সময় পাচ্ছে কিনা, আমাদের প্রজন্ম দুদিন পরিবারের লোকের সাথে কোথাও খেতে যেতে পারছে কিনা, তার কাজের বাইরেও তার আরেকটা জীবন আছে কিনা, এটা না হলে আমরা রোবট হয়ে যাব। এবং এই যারা সরকার চালাচ্ছেন তারা তরুণ প্রজন্মকে রোবট বানাতে চায়। আমরা যদি কোনোদিন দায়িত্বে আসি, আমরা তরুণ প্রজন্মকে মানবিক বানাতে চাইবো, মানুষ বানাতে চাই। এসআইআর এর মধ্যে আপনারা কি কেন্দ্রের কোনো অভিসন্ধি দেখতে পাচ্ছেন, নাকি এটা নর্মাল রুটিন আপগ্রেডেশন? অভিসন্ধি তো বটেই, কিন্তু আত্মঘাতী অভিসন্ধি। এসআইআর এর মাধ্যমে পশ্চিমবঙ্গে অন্তত বিজেপি নিজেদের কবর খোঁড়ার কাজ শুরু করে দিল। 26-এর নির্বাচনে এটা বিজেপিকে ব্যাকফায়ার করবে। কেন ব্যাকফায়ার করবে? ইলেকটোরাল রোল রিভিশন এক জিনিস, ভোটার লিস্টে ভুয়ো নাম, মৃত মানুষের নাম থেকে যাওয়া, শিফটেড ভোটার, তার নাম থেকে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, একই ভোটারের 2-3টে জায়গায় নাম থেকে গেছে, সেই নাম থেকে যাওয়া, এইগুলোকে ভোটার লিস্ট থেকে সরানোটা একটা রেগুলার কাজ। এটা বছরে 3-4 বার হয়। আসে নতুন, আপনি যদি ভোটার লিস্টে নিজের নাম তুলতে চান 6 নম্বর ফর্ম, নাম ডিলিট করতে চাইলে 7 নম্বর ফর্ম, এক জায়গা থেকে আরেক জায়গা শিফট করতে চাইলে 8 নম্বর ফর্ম। এটা একটা রেগুলার প্রক্রিয়া। এই কাজটা পশ্চিমবঙ্গে তৃণমূল ভালো করে করতে দেয়নি গত 15 বছরে, ভোটার লিস্ট সংশোধনের কাজটাকে। কেন? কারণ এই যে মৃত বা স্থানান্তরিত বা ভুয়ো প্রতি বুথে 50, 60, 70টা করে নাম আছে, ভোটের দিন দুপুর আড়াইটে 3টের পর একটু ফাঁকা হয়ে গেলে প্রিসাইডিং অফিসারকে ধমক দিয়ে, যে পুলিশ, সিআরপিএফ, ওই যা আসে সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনী, তাকে একটু মাংসেও দিয়ে, বিরোধী এজেন্টদের বুথ থেকে বার করে দিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে, মারধর করে ওই বুথে বুথে 50টা 60টা করে ভোট তৃণমূল ছাপ্পা মারে। ওটা তাদের জেতার একটা রহস্য। সুতরাং তৃণমূল কিছুতেই চায় না ভোটার লিস্ট থেকে কোনো নাম বাদ যাক। মৃত মানুষও থাকুক, ওই ভোটটা আমি দিয়ে দেবো, এলাকা ছেড়ে চলে যাওয়া মানুষও থাকুক, ওই ভোটটা আমি দিয়ে দেবো। এইটা তৃণমূলের প্যাটার্ন। ইলেকটোরাল রোল রিভিশন কড়াভাবে করতে হবে, এই কথাটা বললে তৃণমূল বিপদে পড়ত। বিজেপি যেটা করলো, বিজেপি এসআইআর কে অপ্রয়োজনে কমিউনালাইজ করলো। বিজেপি এসআইআর কে লিঙ্ক করলো ইসলামোফোবিয়ার সাথে, বাংলাদেশি মুসলমান ঢুকে গেছে, রোহিঙ্গা ঢুকে গেছে, সব তাড়াতে হবে, এইসব বললো। বলে একটা হিন্দু মুসলমানে ভাগাভাগি করার চেষ্টা করলো সোসাইটিটাকে। আসলে যেটা হবে সেটা হলো হিন্দু সম্প্রদায়ের মানুষ, বিজেপির ভাষায় বলতে গেলে, অনেক বেশি বিপদে পড়বেন এসআইআর এর ফলে। বাংলাদেশ থেকে গত 50 বছরে চলে এসেছেন যে মানুষ, আপনি যদি বাংলাদেশের পপুলেশন দেখেন, তার হিসাব নিরিখ দেখেন, দেখবেন মুসলমান ধর্মের মানুষ কমছে না, হিন্দু সম্প্রদায়ের একটা স্টেডি ডিক্লাইন আছে। এই মানুষ কোথায় আসছেন? ভারতে আসছেন। এই মানুষ আসছেন, এটা টের পেয়েই তো বিজেপি আজ থেকে 5 বছর আগে বাজার গরম করেছিল, সিএএ করবো, এনআরসি করবো, ইত্যাদি ইত্যাদি বলে। এই যে মতুয়ারা, এখন বিজেপির এমপি বুঝেছে যে এটা ব্যাকফায়ার করবে। ওপার থেকে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদে পড়ে যাবেন, দলিত মানুষ বিপদে পড়ে যাবেন, মতুয়ারা বিপদে পড়ে যাবেন, রাজবংশীরা বিপদে পড়ে যাবেন। রাজবংশীরা এখানকার যদিও মেজরলি, কিন্তু এখন বিজেপি তখন বলছে, এখন বিজেপির এমপিরা বলছে যে এসআইআর এ নাম কাটা গেলেও যেতে পারে, 2-3টে ভোট দিতে পারবেন না, আবার সিএ তে অ্যাপ্লাই করুন, নাম তুলিয়ে দেবেন। এটা আগে থেকে গাউনি কাঁদুনি গেয়ে রাখছে কেন? তার কারণ বুঝতে পেরেছে যে আমাদের দেশে এসআইআর, এনআরসি, সিএ এগুলো হচ্ছে গরিব মানুষকে বিপদে ফেলার কাল। এই যে কাগজ খুঁজে আনো, মায়ের কাগজ, বাবার কাগজ, জমির কাগজ, দাদুর কাগজ, জন্মের কাগজ, এগুলো বড়লোক, তার যদি 2টো কাগজ না থাকে, সে গিয়ে সরকারি দপ্তরে গিয়ে সে টেবিলের তলায় পয়সা টয়সা খাইয়ে কাগজ, জাল কাগজও এমনকি বের করে আনতে পারে। কিন্তু গরিব মানুষের সেই অ্যাক্সেস নেই। ঝুপড়ির ধারে থাকেন যিনি, বস্তিতে থাকেন যিনি, যার কোনো এককালে তিনি লক্ষ্মীকান্তপুরে ছিলেন, বিয়ে হয়ে বসিরহাটে চলে এসেছেন, তার এই অ্যাক্সেস নেই, তিনি বিপদে পড়ে যাবেন। এবং এই গরিব মানুষ যারা বিপদে পড়বে তাদের মেজরিটিটা হিন্দু। আমরা হিন্দু প্রধান দেশ, হিন্দু প্রধান রাজ্য। বিপদে পড়বে বেশিরভাগ হিন্দু মানুষ। ওপার থেকে চলে এসেছে বেশিরভাগ হিন্দু মানুষ, এখানকার গরিব হিন্দু প্লাস ওপার থেকে আসা হিন্দু, এই মিলে জুলে আলটিমেটলি এসআইআর ঠিক একই জিনিস হয়েছিল আসামে এনআরসি হওয়ার সময়। বাজার গরম করলো মুসলমান তাড়াবো বলে, দেখা গেল 6 লক্ষ মুসলমানের নাম বাদ পড়েছে, 12 লক্ষ হিন্দুর নাম বাদ পড়ে গেছে। এই একই জিনিস এসআইআর এর সময় এখানে হবে।
এবং সাধারণ মানুষ, হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ, তারা এই হয়রানির জন্য বিজেপিকে বাপ্পান্ত করে, সাপান্ত করে, বিজেপি যে কটা ভোট পাবে, যে কটা সিট পাওয়ার সম্ভাবনা ছিল, সেগুলোও ভোগে গেল। এসআইআর বিজেপিকে ব্যাকফায়ার করবে। এই অভিসন্ধি কমিউনালাইজ করার ব্যাকফায়ার করবে। এটা না করে যদি ইলেকটোরাল রোল রিভিশনটা কড়াভাবে করতো, এটা যদি সত্যি কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা থাকতো, সেটা করা যেত। সেটা আমরাও সব কাজ সাহায্য করতাম। এই যে সুজন চক্রবর্তী প্রেস মিট করে শুধু যাদবপুরে এক দফায় 20,000 ভুয়ো নামের তালিকা প্রকাশ করত। ইলেকশন কমিশন চায় না বিজেপি বিপদে পড়ুক। আমাদের দেশের, আমাদের গণতন্ত্রের বেসিক টেনেট হচ্ছে আমাদের ভোটিং সিস্টেম, পার্লামেন্টারি ডেমোক্রেসির মোদ্দা কথা। সেইখানে কি পরিমাণ জালিয়াতি হচ্ছে রাহুল গান্ধী রোজ প্রেস মিট করে দেখাচ্ছেন। নির্বাচন কমিশন কিন্তু তার অভিযোগগুলোকে মিথ্যে বলতে পারছে না। আমাদের রাজ্যে এমনকি মানে ভোটের প্রার্থী হিসেবে আমার অভিজ্ঞতা হলো, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর থেকে এই আদেশ নিয়ে ঢোকে যে ওখানে মমতা ব্যানার্জি যা বলছে তাই করবে। পশ্চিমবঙ্গে গিয়ে মমতা ব্যানার্জি যা বলছেন, তৃণমূল যেভাবে চালাতে চাইছে তোমাকে, সেইভাবে চলবে। নির্বাচন কমিশন, আমাদের অভিজ্ঞতা হলো, এই ভোটার লিস্টের নাম, মানে ভোটার লিস্টকে সংশোধন করার প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনকে যাই বলা হোক না কেন, ইভেনচুয়ালি নির্বাচনগুলো হেভিলি তৃণমূলের পক্ষে ফেভারেবল পরিস্থিতি তৈরি করে হয়। সুতরাং এই যে ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে সংশোধন ঠিকমতো হলো না এত বছরে, এখনো যে ভোটার লিস্ট সংশোধনে মন দেওয়া উচিত ছিল সেটা না করে এসআইআর করে একটা হিন্দু মুসলমান ঝগড়া লাগানোর চেষ্টা হচ্ছে, এর পিছনে নির্বাচন কমিশনেরও দায় নেই, একথা আমি বলতে পারি না। বাট আমি যদি আপনাকে টেকনিক্যালি বলি, আমাদেরও মিডিয়া মারফতই জানা, ধরুন প্রচুর বস্তি, নিউ টাউনের ওইদিকেও আপনিও হয়তো জানবেন, তাদের বস্তি তাদের ঝাঁপ ফেলে দিয়েছে, প্রচুর লোকে পালিয়ে গেছে। যদি প্রপার একটা আধার কার্ড থাকে তাহলে তো তারা, এটা প্রমাণ হয়ে যায় তারা বাংলাদেশ থেকে আসেনি বা তারা রোহিঙ্গা নয়। রোহিঙ্গা পৃথিবীতে কত আছে? রাষ্ট্রসংঘের হিসেব হলো পৃথিবীতে রোহিঙ্গা আছে 14 লাখ। শুভেন্দু অধিকারী নিয়ম করে গত 2 বছর ধরে বলে চলেছেন ভারতে 1,25,00,000 রোহিঙ্গা ঢুকেছে। আমি ইউনাইটেড নেশনকে বিশ্বাস করব না শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করব? আমি আবার বলছি, বাংলাদেশ থেকে যে পপুলেশন ডিক্রিজটা হয়েছে, বাংলাদেশের যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, হিন্দু সম্প্রদায়ের পার্সেন্টেজ কমেছে বাংলাদেশে। চীন, মায়ানমার, অন্য কোনো দেশ এই দাবি করেনি যে আমাদের দেশ থেকে পালে পালে হিন্দুরা বাংলাদেশ থেকে আমাদের দেশে চলে আসছে। বাংলাদেশ থেকে হিন্দুরা যদি কোথাও যান, তাহলে তাদের বাংলাদেশের সাথে সব থেকে বড় বর্ডার ভারতের, ভারতেই তারা ঢুকছে। বাংলাদেশ থেকে তুল্যমূল্য বিচারে মুসলিম পপুলেশন কমছে না, গত 50 বছরে কমেনি। ভারত বড় ইকোনমি, কাজের খোঁজে এই ধরনের বর্ডার স্টেট এলাকায় পৃথিবী জুড়ে এই মাইগ্রেশন হয়। ইস্ট ইউরোপ থেকে ওয়েস্ট ইউরোপে হয়েছে, আফ্রিকা থেকে ইউরোপে হয়েছে, গোটা আমেরিকা এই ধরনের মাইগ্রেশনের উপরে দাঁড়িয়ে বেঁচে আছে। তাহলে মাইগ্রেশন এক জায়গা থেকে আরেক জায়গা, আরেকটু ভালো বেঁচে থাকার খোঁজে, আরেকটু ভালো কাজের খোঁজে, এটা একটা পৃথিবী জুড়ে ফেনোমেনা। এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু এটাকে যেভাবে আমাদের রাজ্যে সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে, যে বাংলাদেশি মুসলমানরা এসে চারপাশ দখল করে নিচ্ছে, এটা সর্বৈব মিথ্যা। যদি 2 কোটি মানুষ পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে, একটা 9 কোটি লোকের রাজ্যে যদি 2 কোটি মানুষ ঢুকে পড়ে, তাহলে এই রাজ্যের রাজ্য সরকারের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আপনি খোঁজ নিয়ে দেখুন, গত 5-7 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের কত মেট্রিক টন চাল আমরা উৎপাদন করি। আমাদের খাদ্য উৎপাদন কম বেশি একই জায়গায় দাঁড়িয়ে আছে। ওই বাড়তি 2 কোটি মানুষ তাহলে কি খাচ্ছে, এই প্রশ্ন তো করতে হবে। তারা অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, পুলিশ, বিএসএফ কেউ জানছে না। এই যে একটা বিপুল পরিমাণ মানুষ, আমি মানছি কিছু মানুষ আসে, অনুপ্রবেশ একটা বাস্তবতা। খালি ভারত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডারে নয়, গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন বর্ডারে এটা বাস্তবতা। এক জায়গা থেকে আরেক জায়গায়, যে কারণে আমি বললাম মাইগ্রেশন। কিন্তু প্রশ্ন হলো যে সেটাকে 1 নম্বর মানবিকভাবে দেখা উচিত। আমি যে পার্টি করি সিপিআইএম, আমার প্রথম থেকে আমার পার্টির অবস্থান হলো, কোথাও ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বা অন্য কোনো কারণে অত্যাচারিত, নিপীড়িত হয়ে আমাদের দেশে যদি অন্য কোনো দেশ থেকে মানুষ আসেন, প্রাইমারিলি তাদেরকে রিহ্যাবিটেট করা উচিত, প্রাইমারিলি তাদেরকে সেটেল করতে দেওয়া উচিত, আমাদের আশ্রয় দেওয়া উচিত। আমি একটি উদ্বাস্তু পরিবারের ছেলে। আজ থেকে 60-70-80 বছর আগে আমার পূর্বপুরুষরাও এইভাবেই এসেছিলেন। 71-এর পরে এইভাবেই আসা হয়েছিল।
অসংখ্য মানুষ আমাদের বাংলার এইভাবেই এসেছেন। কোনোদিন আমাদের বাংলায় উদ্বাস্তু আন্দোলন, তারা এখানে বসা, এসে পশ্চিমবঙ্গ তো সমৃদ্ধ হয়েছে যারা ওপার থেকে এসেছেন তাদের এতে। যখন স্বাধীনতা হয়েছে, যখন 47 বলুন 71 বলুন, সিটিজেন এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে, এপার থেকে অনেক সংখ্যালঘু মানুষ চলে গিয়েছে। যে সংখ্যালঘু মানুষ বলেছেন যে বাই চয়েস আমি পাকিস্তানে বা ইস্ট পাকিস্তানে যাব না, বি ইট পাঞ্জাব, বি ইট বেঙ্গল, আমি এই দেশে থাকবো, এটাই আমার মাটি, এখানেই আমার কবর হবে, দাফন হব, সেই মানুষকে আজকে এত বছর পরে তাকে বাংলাদেশি, পাকিস্তানি, সন্ত্রাসবাদী ইত্যাদি বলার অধিকার কারো নেই। আর এপাশে ওপার থেকে যে হিন্দু মানুষ চলে এসেছে, যতবার এই কথা বলবে বিজেপি যে তুমি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছো, কাঁটাতারের দাগ, অমুক তমুক, এই যে বলবে, এটা আসলে উদ্বাস্তু মানুষের যন্ত্রণাকে উস্কে দেবে তারা, এই করে তারা ভোট পাবে না। আর আপনি বস্তি বলছেন, আমি তো দেখলাম নামকরা খবরের কাগজ, খবরের চ্যানেল বড় করে বিবৃতি দিতে হয়েছে, অমুক বস্তি ফাঁকা হয়ে গেছে বলে আমরা যে খবর করেছিলাম সেটা সম্পূর্ণ ভুল খবর, আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি, আমি নাম বলবো না। তারা খবর দিচ্ছে, সারাক্ষণ চিৎকার করে, লাভ ঝাপ করে স্টুডিওতে নরেন্দ্র মোদীর রাজনীতি পুশ করে যায়, ওগুলো সাংবাদিকতা? ওরা বাস্তবতার ধারে পাশে থাকে? গদি মিডিয়া, এখন বাংলাতেও কিছু হয়েছে তাদের ছানাপোনা, যে কোনো জায়গায় লোকে যাচ্ছে, একটা, আরে বাজারে যাওয়ার উপায় নেই, একটা লোক দরজা বন্ধ করে বাজারে গেছে, তার বাড়ির সামনে গিয়ে ওই বন্ধ দরজা দেখিয়ে চিৎকার করছে, এই দেখুন বাংলাদেশে ভয় পেয়ে পালিয়ে গেছে। উল্টোটাও আছে, তৃণমূল, কেউ মশার কামড়ে মরলে তার বাড়িতে তৃণমূল গিয়ে হাজির হয়ে যাচ্ছে, গিয়ে আত্মীয় স্বজনকে বলছে যে এনআরসিতে মরেছে, সিআইআর এর ভয় মরেছে, এইটা তোমায় বলতে হবে। কিন্তু এটা একটা স্পেকট্রামের একটা দিক, অন্যায়। আর উল্টোটা হচ্ছে এই যে জিঙ্গোইজম তৈরি করা। আপনি দেখেছেন নিউ টাউনে গিয়ে কটা বস্তি খালি হয়েছে? দুঃখের বিষয় হলো এই জিনিস যত বাড়বে, সংখ্যা গুরুর সাম্প্রদায়িকতা যত বাড়ে, তত সংখ্যালঘু আরো কোণঠাসা হয়, আরো আঁটোসাঁটো হয়, আরো ভীত হয়। এবং সেই সময় গিয়ে যদি কেউ সংখ্যালঘুরকে বলে যে তোমাদের মধ্যে থেকে কে ডাক্তার আছো, এসো, আমি একটা বোমা বিস্ফোরণ করাবো, তোমাকে আমার কাজে লাগবে, তখন সে বেশি সাসেপ্টিবল হচ্ছে। সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা ইজ অলওয়েজ ফেড বাই সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা, সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা ইজ অলওয়েজ সাপোর্টেড বাই সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা। ওসামা বিন লাদেন কোথাও একটা বোম ফাটালে রাজনীতি করতে আরএসএস এর সুবিধা হয়, সাধারণ মুসলমান হিন্দু একসাথে মরে। বোঝাতে পারছি আমার কথাটা? সুতরাং আমরা এই মুহূর্তে এসআইআর বলুন, অন্য যে কোনো প্রশ্ন বলুন, পশ্চিমবঙ্গে বেসিক মানুষের নিরাপত্তা, স্টেবিলিটি, শান্তি, সুস্থিতি বজায় রাখা আমাদের প্রত্যেকের কাজ। ভোটারদের আমরা যেমন অনুরোধ করছি আতঙ্কিত হবেন না, আপনাদেরও আমরা আবেদন করব, বা আপনাদের মাধ্যমে যারা শুনবেন আবেদন করব, যে এই অতি উত্তেজিত এই প্রচারে পা দেবেন না। যেদিন পহেলগাঁওয়ের পরে যেদিন এই অপারেশন হলো, মনে আছে টিভি চ্যানেলে এক রাতের মধ্যে মোটামুটি ভারতের টিভি চ্যানেলগুলো, আপনিও নিশ্চয়ই আমি শিওর লাইভ দেখছিলেন, নাম করা বড় বড় টিভি চ্যানেল, এই করাচি ধ্বংস হয়ে গেল, এই ইসলামাবাদে আমরা শেষ করে দিলাম, এই আমরা লাহোর ধ্বংস করে দিলাম। একই কাজ পাকিস্তানের টিভি চ্যানেলগুলো করছিল, এই কলকাতায় বোম ফেললাম, এই দিল্লিতে বোম ফেললাম, এই আমাদের আর্মি মুম্বাই দখল করে নিল। পরের দিন সকালে উঠে দেখা গেল কলকাতা, দিল্লি, মুম্বাইও আছে, করাচি, লাহোর, ইসলামাবাদও আছে। মাঝখান থেকে আগের দিন রাতে যারা ওই ভয়ানক যুদ্ধ উন্মত্ততা সেল করলেন, তাদের টিআরপি চচ্চর করে বাড়লো। সেদিন রাতের জন্য তাদের প্রচুর ভিউয়ার হলো, তাদের টাকা জুটলো, তাদের বিজ্ঞাপন জুটলো। কিন্তু পরের দিন কলকাতা, লাহোর, দিল্লি, ইসলামাবাদ সব যেরকম ছিল সেরকম। মানে আপনি বলছেন ওটা সিনেম্যাটিক ছিল, মানে ওটা তৈরি করা। অপারেশন সিন্দুর, আমি কর্নেল ভামিকা সিং, উইং কমান্ডার ভামিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশির কথা বিশ্বাস করব, নাকি এর কথা বিশ্বাস করব? আমি কার কথা বিশ্বাস করব? বিক্রম মিশ্রি আমাদের দেশের অফিসার, আইএএস অফিসার, তিনি পরিষ্কার মিডিয়ার সামনে এসে ব্রিফ করেছেন আমরা টার্গেটেড কতগুলো জঙ্গি ঘাঁটিতে আমরা আক্রমণ চালিয়েছি। সেগুলো নিয়েও ইন্টারন্যাশনাল মিডিয়া অনেক প্রশ্ন আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। আই উড লাইক টু বিলিভ পাকিস্তানের মাটিতে, পাকিস্তানের মাটিকে ব্যবহার করে যে জঙ্গিরা মানুষ মারার নাশকতা করে, তাদেরকে ভারত সরকার, ভারতের সরকার তো না, ভারতের আর্মি, ভারতের নেভি, ভারতের এয়ারফোর্স তাদেরকে নিকেশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, এবং উই আর প্রাউড অফ আওয়ার পিপল ইন দ্য ডিফেন্স। প্রবলেমটা হচ্ছে যে
দ্বিচারিতা কিরকম দেখুন। পাকিস্তানের বিরুদ্ধে হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলমান যাও পাকিস্তান, এই বলে এইরকম একটা কিছু ঝগড়া লাগলে সেটাকে দেখিয়ে ভোটটা ঠিক পেয়ে যাওয়ার জন্য হিন্দু মুসলমানগিরি করে দেয়। পহেলগাঁওতে একটা পরিচিত টুরিস্ট স্পটে বাইরে থেকে জঙ্গিরা এসে 26টা আমাদের দেশের মানুষকে খুন করে দিয়ে গেল। হোম মিনিস্টার অ্যাকাউন্টেবিলিটি নেবে না? কাউকে তো দায় নিতে হয়। কে দায় নিল বলুন তো? আমাদের ছোটবেলা যখন 26/11 ঘটেছিল, আজমাল কাসাবরা, তো সেই সময়ের হোম মিনিস্টার কংগ্রেসের, তিনি দায় নিয়ে পদত্যাগ করেছিলেন। আজমাল, তখনকার কংগ্রেস সরকারকে, আমি কংগ্রেসের সমর্থক নই, প্রচুর সমালোচনা আছে আমার, কিন্তু তখনকার কংগ্রেস সরকারকে এই জিঙ্গোইজমের উদ্ভব ঘটাতে হয়নি। আজমল কাসাব ধরাও পড়েছিল, জেলেও ছিল, আর ইভেনচুয়ালি তার ফাঁসিও হয়েছে, অপরাধীরা ছাড়া পায়নি। কিন্তু এখনকার শাসক যারা আছেন, এখনকার সরকার যারা আছেন, তাদের আমলে দিল্লি বলুন, পহেলগাঁও বলুন, বোম ব্লাস্ট হচ্ছে। সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি বলে বড় আওয়াজ করে আলটিমেটলি ট্রাম্পের বকা খেয়ে চুপও করে যাচ্ছেন। আবার দেশের মধ্যে ট্রাম্পকে তো কিছু বলা যাবে না, তাহলে নরম মাটি আঁচড়াতে ভাল লাগে। পাড়ায় যে মুসলমান লোকটা আছে, তার বাড়ির সামনে গিয়ে জোরে জোরে ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলেগা বলে একটা গান চালিয়ে দিয়ে তাকে অস্থির করা, তাকে আতঙ্কিত করছে, দেখাচ্ছে বিরাট, আমি বিরাট হিন্দু বীর, আমি বিরাট লড়ে নিচ্ছি মুসলমানদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে। আবার ওরই ছেলে জয় শাহ, তার ব্যবসাটাও আবার আটকানো যাবে না, সেই জন্য একই সময় পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচটাও হচ্ছে। ওখানে টাকা পয়সা রিলেটেড, ওখানে বিসিসিআই এর মানিটারি ইন্টারেস্ট রিলেটেড, সেই জন্য এই ক্রিকেট ম্যাচটা বন্ধ করা যাবে না। এই যে আপনি মিডিয়ার কথা বলছেন, সাধারণ মানুষ তো নিজেকে আপডেটেড বা নিউজ জানবে কোথা থেকে? তারা তো অন স্পটে গিয়ে জানতে পারবে না, তারা মিডিয়া, নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারবে। তো সোশ্যাল মিডিয়াতে এখন প্রত্যেকটা দল ভীষণভাবে অ্যাগ্রেসিভ। সিপিআইএম কি করছে, কতটা এটাকে অ্যাডাপ্ট করেছে? একটা সময় ছিল যখন আমাদের পার্টিটাকে বলা হতো বুড়োদের পার্টি, সেই সব নাম মানে শব্দ বেরিয়ে গেল বাংলা ডিকশনারিতে, বৃদ্ধতন্ত্র। তারপরে যখন আমরাই সব থেকে বেশি তরুণ প্রজন্মকে সামনে নিয়ে এলেন আমাদের নেতারা, তরুণ প্রজন্মের কাছে সব থেকে বেশি অ্যাপিলিং কথাগুলো বলতে শুরু করলাম আমরা, তখন আর এইটা বলতে পারছে না বৃদ্ধতন্ত্র। তার আগে পর্যন্ত একটা চেষ্টা ছিল যে সিপিএম বা বামপন্থা বা কমিউনিজম, কমিউনিস্ট মতাদর্শ, এগুলো স্টোরি অফ দি ইয়াস্টার ইয়ার হয়ে গেছে, এই কারণে কমিউনিস্ট পার্টিটা বুড়োদের পার্টি, এরকম একটা প্রচার ছিল। আমি একদিন ফাজলামো মেরে এক আমার সাংবাদিক বন্ধু, তাকে বললাম যে আচ্ছা, নরেন্দ্র মোদী চুল, দাড়ি, জুলফি, গোপ সব মিলিয়ে এক পিস কাঁচা চুল পাওয়া যাবে না, যত দোষ বিমান বোসের। তো সে তখন, এখন কথা হচ্ছে যে সেই রকমই বামপন্থীরা প্রযুক্তিকে গ্রহণ করে না, এটাও একটা সেই ধরনের প্রচার। আমি পুরনো কথায় বেশি যাব না, অ্যাপ্রোচে কিছু গন্ডগোল ছিল তো বটেই, কিন্তু এই যে বেসিক কথাটা, যেটা কম্পিউটার যখন এসেছিল প্রথম, কথাটা বলা হয়েছিল বামপন্থীদের তরফ থেকে যে এভাবে কম্পিউটার এলে অনেক মানুষের কাজ চলে যাবে। এই কথাটা তো বেসিক্যালি ভুল না। কিছু এক্সেস থাকতে পারে, কিছু বাড়তি ধর্মঘট, গাজোয়ারি, করতে দেব না, এইসব থাকতে পারে, যেটা ইন ডিউ কোর্স আমরা গ্রহণও করেছি। কিন্তু সত্যি তো এখন যে এআই আসছে, যেভাবে মানুষের কাজ খেয়ে নিচ্ছে, যে মানুষ এআই আসার ফলে কাজ হারাচ্ছে, সেই মানুষ কাজ থেকে ডিসপ্লেসড হচ্ছে, সেই মানুষের জন্য অল্টারনেটিভ অন্য কাজের সুযোগ যদি আমি তৈরি না করতে পারি, সেই ব্যাকআপ প্ল্যান যদি আমার কাছে না থাকে, এবং আমি যদি সেই প্ল্যান না করি, লাগাম ছাড়া এআই এর মানে কি বলবো, এন্ট্রি সর্বত্র অ্যালাউ করি, তাহলে তো একটা বড় অংশ সত্যি কাজ হারাবেন। কম্পিউটার আসার সময় তো এই কথাটা বলা হয়েছিল। তার মানে প্রযুক্তিকে গ্রহণ করতে হয় মানুষের সাস্টেনেবিলিটি মাথায় রেখে। এই বামফ্রন্টের সময়ই কিন্তু মানব মুখার্জি যখন তথ্য প্রযুক্তি মন্ত্রী, কম্পিউটারের কোর্স করানো হতো পশ্চিমবঙ্গ সরকার থেকে এবং তার জন্য ডিগ্রি দেওয়া হতো। তৃণমূলের আমলে এগুলো আর হয় না। তো সুতরাং প্রশ্নটা এটা নয় যে আমরা নতুন প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল যা সময় আসছে, যা 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 স্পেস তৈরি হচ্ছে, আমরা সেগুলোর প্রতি আমরা অ্যাডভার্স, আমরা সেগুলোকে ঠিক পছন্দ করি না, তা নয়। এটা একটা ব্যালেন্সের বিষয়, যে আমাকে সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করতে হবে, আবার অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেলে মুশকিল, কারণ আলটিমেটলি ইভেনচুয়ালি
যে কথাটা আমি একটু আগে আপনাকে বলছিলাম যে গরিব মানুষের কাছে ফিরতে হবে, আমার মাথায় রাখতে হবে যে একটা বড় অংশের মানুষ আমার পার্টির টার্গেট অডিয়েন্স, যাদের হাতে স্মার্টফোন নেই, তাই তো? তাহলে নেটে এবং হেঁটে দুটো রাস্তাতেই আমাকে চলতে হবে। আমার ধারণা সোশ্যাল মিডিয়া ওয়াইজ আমরা গত বেশ কিছু বছরে গ্র্যাজুয়ালি ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স আমরা যথেষ্ট ডেভেলপ করেছি। আমাদের কাছে তো সারদানারদার টাকাটা নেই, সত্যি কথা, এটা যে মানুষ শুনবেন খোলা কথা মানুষের কাছে বলাই ভালো। আমাদের কাছে আম্বানি আদানি যে টাকাটা বিজেপিকে দেয় ওই টাকাটা আমরা পাই না, আমরা ইলেকটোরাল বন্ডে টাকা নিই না। আমাদের পার্টিতে আপনি পার্থ, মানিক, অনুব্রত এইসব খুঁজে পাবেন না, যে নিজেরা পাবলিককে ঝেড়ে ফাঁক করে দিয়েছে, এরকম লোক আপনি পাবেন না। গরু, চাকরি, কয়লা, বালি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, আপনি এই এত দুর্নীতির টাকা জমানো আমাদের কোনো নেতার খাটের তলায় ফ্ল্যাটে আপনি পাবেন না। আমাদের মূলধন হচ্ছে মানুষের কাছে যাওয়া, মানুষের থেকে পাওয়া সাহায্য, এবং আমাদের মূলধন হচ্ছে পাবলিক কনসেন্স, জনতার বিবেক। মানুষ রাজনীতির ইস্যু হিসেবে রুজি রুটিকে যদি মনে করেন, মানুষ রাজনীতির সমাজের প্রয়োজনীয়তা হিসেবে যদি শান্তি সম্প্রীতিকে মনে করেন, সেই রকম একটা সমাজে আমি কোনোদিন দুটো ভোট কম পেলেও চলবে, আমার অসুবিধা নেই। কিন্তু ওই সোসাইটিটা তৈরি করা আমাদের কাজ, ওই সোসাইটির দিকে এগোনো আমাদের কাজ। সেটার জন্য আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার চেষ্টা করছি। ঠিকই আমাদের কাছে একটা নেশন উইথ নমো বা একটা আইপ্যাক যেভাবে যেভাবে রাজনীতিকে সাজাচ্ছে, তো ভাড়াটে আহ, দল আইপ্যাক বা ইত্যাদি আপনি যা যা বলবেন, অনেকে আমাদের এই প্রশ্নটা করে, আপনারা এই নতুন এই সব কনসালটেন্সি সাহায্য নিচ্ছেন কি নিচ্ছেন না কি ইত্যাদি। আমরা কিছু মানুষ, কিছু পেশাদার মানুষ আমাদের অনেক সময় পরামর্শ দেন, আমরা সেগুলো গ্রহণ করি ঠিক। আমরা আমাদের মতো করে উদ্ভাবনী নতুন ভাবনা চিন্তা নিয়ে যতটা পারা যায় মাটির কাছাকাছি থাকার চেষ্টা করছি। ডিজিটাল স্পেস অবশ্যই মাটির কাছাকাছি থাকতে আমাদের, মানে শূন্য থেকে নেমে আসতে আমাদের কাজে লাগার মতো তো বটেই। অ্যালায়েন্স নিয়ে আপনার মত কি? একলা লড়া নাকি ইউনাইটেড অপোজিশন করা? আমাদের আন্ডারস্ট্যান্ডিং পরিষ্কার, নিজের মাজার জোর বাড়াতে হবে। কেউ সিপিএম এর সাথে অ্যালায়েন্স করবে না যদি সিপিএম নিজে খুব দুর্বল হয়। সিপিএম এর শক্তি বাড়াতে হবে এবং নিজের পায়ে নিজের গায়ের জোর বাড়াতে হবে। এটা ক্রাচ ধরে হবে, এটা নিজেকে বাড়াতে হবে, নিজের লড়াই, আন্দোলন, সংগ্রাম ইত্যাদির মধ্যে। এক। দুই হচ্ছে, তার সাথে সাথে বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দলগুলি আছে, যে শক্তিগুলি আছে, যে ইন্ডিভিজুয়ালরা আছেন, যে কালচারাল গ্রুপগুলো আছে, যে সোশ্যাল স্পেসগুলো আছে, যারা বামপন্থার কথা বলে, তাদেরকে একজোট করতে হবে। আরজি কর আন্দোলনের সময় আমরা দেখেছি এরকম অনেক মানুষ, তারা সিপিএম নয়, কিন্তু তারা রাস্তায় নেমেছিলেন বাম ঘেঁষা মনোভাব থেকে। রাস্তায় এই যে এত স্ট্রিট আর্ট, এত গান, এত প্রতিবাদী নাটক, এত কালচারাল পারফরমেন্স, বাম পরিমণ্ডলের একটা পুনরুজ্জীবন খানিকটা আমরা দেখেছিলাম আরজি কর আন্দোলনের সময়, এত মানুষ রাস্তায় নামা। সুতরাং এক, সিপিএম এর নিজের জোর বাড়াতে হবে অ্যাজ আ পলিটিক্যাল পার্টি। দুই, সিপিএম এর সাথে থাকা বা সাথে না থাকা যত রকম লেফট এলিমেন্ট আছে, বামপন্থী এলিমেন্ট আছে সোসাইটিতে, তাদের একজোট করতে হবে। তিন, তার বাইরেও অবামপন্থী যে শক্তিগুলি এই মুহূর্তের চিহ্নিত শত্রুকে হারাতে আমাদের সাহায্য করতে পারে, তাদের সাথে যোগাযোগ ব্রিজ করতে হবে, তাদের সাথে যোগাযোগ তৈরি করার চেষ্টা করতে হবে। আমিও শিওর, আমরাও খুব খুশি হয়ে কংগ্রেসের সাথে জোট করিনি পশ্চিমবঙ্গে এর আগে যখন করেছি, বা কংগ্রেসও খুব খুশি হয়ে সিপিএম এর সাথে। আমাদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস, কত রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস, তাহলে এই ইতিহাস আমরাও ভুলিনি, ওরাও ভুলেনি। কিন্তু একটা কথা আমরা আমাদের পলিটিক্যাল ম্যাচিউরিটি থেকে বুঝতে পারছি, যে এই যে কংগ্রেস, ভারত স্বাধীন হওয়ার পরে তো মেজর সময় কংগ্রেসই দেশটাকে শাসন করেছে, তারা যেভাবে ভেবেছে তারা দেশটাকে সেইভাবে শেপ করেছে। কংগ্রেস শাসিত সংবিধান, কংগ্রেস শাসিত ভারতে সংবিধানের যে মর্যাদা ছিল, বিজেপি শাসিত ভারতের সংবিধানে সেই মর্যাদা থাকছে না। কংগ্রেসের অজস্র ত্রুটি, কংগ্রেস একটা অত্যন্ত বড় লোকের দল, কিন্তু এই কংগ্রেসের মধ্যেই টাইম অ্যান্ড এগেন বিভিন্ন ওয়েলফেয়ার স্রোত, মানে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা বলা বিভিন্ন মানুষ, বিভিন্ন স্রোত, বিভিন্ন ট্রেন্ড, টেন্ডেন্সি তৈরি হয়েছে। কংগ্রেসের মধ্যে অনেক ক্ষেত্রে ব্যালেন্স কাজ করেছে। ইভেনচুয়ালি কংগ্রেস একটা বড় লোকদের দল, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু কংগ্রেস আমাদের দেশের
এই সংবিধানটার প্রতি যতটা কমিটেড, বিজেপি ততটা কমিটেড নয়। তাহলে আমাদের সংবিধান, আমাদের স্বাধীনতা, তার আগের 200-250 বছরের লড়াই ব্রিটিশের বিরুদ্ধে, অন্তত কথা বলার অধিকার একটা খাতায় কলমে, এটুকু অবধি তো আমাদেরকে এনে দিয়েছে। আমরা কমিউনিস্টরা শুধু কথা বলার অধিকার চাই না, আমরা চাই এমন সোসাইটি যেখানে লোকে খেতে পাওয়ার অধিকারও পায়, চাকরির অধিকারও পায়। তাহলে আমরা কথা বলার অধিকারটুকু অবধি যতদূর আমরা এসেছি সেটাকে অতিক্রম করে আরেকটু অ্যাডভান্সড একটা সোসাইটি তৈরি করতে চাই। কিন্তু খেতে পাওয়া তো দূরের কথা, আপনি যদি দেখেন যে ওই কথা বলার অধিকারটুকুই বিপন্ন হয়ে গেছে, তাহলে আপনাকে কুড়িয়ে বাড়িয়ে কারা আছো যারা কথা বলার অধিকার বাঁচাতে চাও, তারা সবাই এসো আমরা একজোট হই, এই কথাটা তো বলতেই হবে। এই কথাটা বলার মধ্যে কোনো রাজনৈতিক ত্রুটি নেই, ভুল নেই। সুতরাং এই ধরনের, আমি কংগ্রেস দল বলে বলবো না, কিন্তু যারা সংবিধানকে বাঁচাতে চায়, যারা এই বৈচিত্র্যপূর্ণ সমাজটাকে বাঁচাতে চায়, আমাদের দেশের আত্মা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমাদের দেশের স্ট্রেংথ হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। আপনি মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এসব ছেড়ে দিন, আপনি যদি হাওড়া স্টেশন থেকে কন্যাকুমারী ঘুরতে গেলেন, আপনি করমণ্ডল এক্সপ্রেসে করে যাচ্ছেন, প্রথম আপনি হাওড়া স্টেশনে আপনি যখন ট্রেনে উঠলেন, যে হকার আপনার কাছে জলের বোতল বিক্রি করতে উঠল, সে হিন্দু, সে মা কালীকে বা মা দুর্গাকে পূজা করে। আপনি 10 ঘন্টা 12 ঘন্টা পর আপনি উড়িষ্যায় ঢুকলেন, যে হকার উঠলো সেও হিন্দু, সে জগন্নাথকে পূজা করে। আপনি আরো 10 ঘন্টা গেলেন, যে হকার উঠলো অন্ধ্রপ্রদেশে, সে হিন্দু, সে ভেঙ্কটেশকে পুজো করে। আরো 10 ঘন্টা গেলেন, কি 12 ঘন্টা হোয়াট এভার, যে হকার উঠলো তামিলনাড়ুতে, সে হিন্দু, সে মীনাক্ষী আম্মানকে পূজা করে। তাহলে আমাদের দেশে হিন্দু ধর্মের মধ্যে এই বিপুল পরিমাণ বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাকে যারা খুন করে দিতে চায়, তাদের বিরুদ্ধে সবাই একজোট হওয়াটা, এর মানে এই নয় যে আমরা আমাদের রাজনীতি ছেড়ে দিয়েছি। কংগ্রেসের কোনোদিন সরকারে এলে, কংগ্রেস যদি কোনোদিন আম্বানির সাথে যায়, আমরা আমাদের নীতিগত বিরোধিতা বজায় রাখি। কিন্তু এখন এই দেশটাকে বাঁচানো, এই রাজ্যটাকে বাঁচানো, আমাদের পরিপার্শ্বকে বাঁচানো আমাদের প্রত্যেকের কাজ। এই কারণে একজোট হওয়া জরুরি, ভীষণ জরুরি। 2026 ইলেকশনে পর চেঞ্জ বলতে আপনি কি বুঝবেন? তৃণমূল যদি জেতে তাহলে যা আছে তাই চলবে, কি আরো খারাপ হবে। বিজেপি যদি জেতে তাহলে আমরা টুকরো টুকরো হয়ে যাব, ভেঙে চুরে আমাদের পশ্চিমবঙ্গ। বিজেপি হলো সেই পলিটিক্যাল পার্টি যারা পশ্চিমবঙ্গে অপারেট করে, যাদের নেতারা উত্তরবঙ্গকে আলাদা করতে চায়, পশ্চিমাঞ্চলকে আলাদা করতে চায়, মুর্শিদাবাদকে আলাদা করতে চায়, বিভিন্নভাবে ভাঙতে চায় আমাদের। এদের পূজনীয় নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশকে চিঠি লিখেছিলেন, ভারত ভাগ হোক না হোক বাংলা ভাগটা ব্যর্থ হতে দেবেন না। বেঙ্গল তার আগে ছিল, মুঘল আমলে কি ব্রিটিশ আমলে, বাংলা ছিল একটা কালচারাল, ইকোনমিক, পলিটিক্যাল সেন্টার, অত্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র আমাদের দেশের রাজনীতিতে। সেই বাংলা স্বাধীনতার পর, পার্টিশনের পর দুভাগ হয়ে গেল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো, বাঙালি জাতিসত্তা ক্ষতিগ্রস্ত হলো। এবং এইটা বিজেপি, আরএসএস বাঙালির, বাংলার, বাংলায় থাকা বাংলাভাষী যে রাজ্যেই থাকুন না কেন, যেখানকারই থাকুন না কেন, বাংলার মানুষের এই ক্ষতিটা করতে চায়। বাংলাকে তারা আবার টুকরো টুকরো করতে চায়, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। সুতরাং বিজেপি যদি আসে, অব্যনাশ হবে। আমি কনফিডেন্ট বিজেপি আসবে না। তৃণমূল যদি আসে, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তৃণমূলকে তাড়ানো, হারানো। কারণ তৃণমূল এলে সাপের 5 পা অলরেডি দেখে ফেলেছে, এবার সাপের 10 পা দেখবে। আরজি কর, 26,000 চাকরি চলে যাওয়া, 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া, এই এত রকম দুর্নীতি, শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে। এরপরেও যদি তৃণমূল জিতে আসে, তাহলে তৃণমূল বুঝবে যে এইটা আমার বাপের সম্পত্তি, রাজ্যটা আমি যা খুশি তাই করতে পারি। সেটা ভালো হবে না আমাদের জন্য। আর সিপিএম যদি জেতে, বামপন্থীরা যদি জেতে, তাহলে আমরা কি কি করব, চট করে 4-5টা আমি আপনাকে পয়েন্টার দিতে পারি। এক, আমরা আমাদের রাজ্য কৃষিতে সারপ্লাস স্টেট ছিল। আমরা যে কৃষি পণ্য উৎপাদন করতাম, আমরা শুধু আমাদের সাস্টেনেন্সের জন্য নয়, অন্য রাজ্যে, অন্যত্র পৃথিবীর আমরা সেই শস্য পাঠাতাম এবং তার ভিত্তিতে আমাদের রাজ্য আয় করত। এখন আমরা কৃষক আত্মহত্যার রাজ্য হয়ে গেছি। কৃষিতে বামফ্রন্টের সময় মাছ চাষ, আলু চাষ, সবজি চাষ, পাট চাষ, ধান চাষে আমরা 1 নম্বরে ছিলাম। কৃষি, এগ্রিকালচারাল সেক্টরে আমাদের ঋত গৌরব আমাদের ফেরাতে হবে। 1। 2 হলো কাজের ব্যবস্থা, বিশেষত গ্রাম বাংলায় কাজের ব্যবস্থা। কাজ ব্যাপারটা অত্যন্ত প্রিকেরিয়াস হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে, অগোছালো হয়ে গিয়েছে। কোনো পার্মানেন্ট কাজ নেই, অল্প আয়, অনেকখানি খাটনি,
কোনো নিশ্চয়তা নেই, এই ধরনের কাজে গোটাটা ভরে গেছে, যে কারণে আমাদের রাজ্য থেকে এত এত ছেলে মেয়ে মাস এক্সোডাস হচ্ছে, বাইরে চলে যাচ্ছে। শহরে তাও কিছু কাজ আছে, গ্রামে একদম কাজ নেই। ক্ষেত মজুরের কাজ বছরে 2 মাস 3 মাস, বাকি সময়টা কি করবে বেচারা? কিছু করার নেই। রাজস্থানে, কেরালায়, গুজরাটে, তামিলনাড়ুতে গিয়ে বাংলা বলার জন্য মারধরও খেতে হচ্ছে অন্য রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে। তাহলে সেই ছেলে মেয়েদের বাংলায় ফিরিয়ে বাংলায় স্থায়ী সাস্টেনেবল কাজের বন্দোবস্ত করা, কাজ তৈরি করা, ক্রিয়েট করা। নট নেসেসারিলি সবটা সরকারি কাজ হবে, সব লোককে সরকারি চাকরি দিয়ে দেবো বলতে পারবো, মিথ্যা বলা হবে। কিন্তু আহ, সে যাতে খেয়ে পরে বাঁচতে পারে, মর্যাদা নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারে, এইরকম কাজ ক্রিয়েট করা আমাদের সরকারের প্রায়োরিটি হবে। 3 নম্বর কথা, বিশেষত গ্রামাঞ্চলে। 3 নম্বর কথা, ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ না হলে সার্ভিস সেক্টরও গ্রো করে না ভালো করে, এবং বাকি যা অর্থনীতির রোল অন করা সেগুলো ভালো মতো হয় না, সেগুলো ধাক্কা খায়। পশ্চিমবঙ্গ সরকার এখন যেটা করছে, তৃণমূলের সরকার আইএমএফ থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বিভিন্ন কেন্দ্রীয় সরকার থেকে প্রচুর টাকা ঋণ নিচ্ছে। সেই ঋণ একটা অংশ দুর্নীতিতে চলে যাচ্ছে, আরেকটা অংশ লিকুইড ক্যাশ ট্রান্সফার হয়ে এই আপনার 1000 টাকা 1200 টাকার যা যা পলিসি, সরকারের যা প্রকল্প ইত্যাদি আছে তৈরি হচ্ছে। আমাদের কাজ হবে এই যে মানুষের আয়কে উৎপাদনের সাথে জোড়া, এটা উৎপাদনবিহীন আয় হচ্ছে তৃণমূল যেটা করছে, এই দিয়ে অর্থনীতি বেশি দিন সাস্টেন করা যায় না। বামফ্রন্ট যখন চলে গেছিল, 1.5 লক্ষ কোটি না 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, সেই নিয়ে মানে বাজার মাত করে দিয়েছিল বিরোধীরা। তৃণমূল এসছে মাত্র 50 বছর হয়েছে, এই সরি 15 বছর 14 বছর হয়েছে। 47 থেকে 2011 বামফ্রন্ট কংগ্রেস সবাই মিলে 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ করে গেছিল। আর 2011 থেকে 2025 এখন তৃণমূল রাজ্যের দেনা হচ্ছে 15 লক্ষ কোটি টাকা। তার মানে আমরা প্রোডাকশনে আমরা পিছিয়ে পড়ছি, কিন্তু আমরা টাকা ধার করে কোনো মতে সিস্টেমটাকে চালিয়ে যাচ্ছি। বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে, বাইরে থেকে ভেন্টিলেশনে যাওয়া রোগীকে যেভাবে খানিকক্ষণের জন্য বাঁচানো যায়, মেশিন খুলে নিলেই সেই রোগী মরে যাবে, ওইভাবে আমরা চলছি। আমরা পশ্চিমবঙ্গে ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করাতে চাই, যেটা সিঙ্গুরে চেষ্টা হয়েছিল, শালবনীতে চেষ্টা হয়েছিল, কাটোয়ায় চেষ্টা হয়েছিল। সরকার, বামপন্থীদের সরকারের কলকারখানা গড়ে তোলা, ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করানো, তাকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি যে সার্ভিস সেক্টর, এতে বামফ্রন্ট যখন শেষ সরকারে ছিল, তারপরে 15 বছর কেটে গেছে, অনেক নতুন ধরনের কাজ তৈরি হয়েছে প্রযুক্তিতে, বিশেষত সার্ভিস সেক্টরে। আমরা সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে চাই। কিন্তু ম্যানুফ্যাকচারিং, আমার 3 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং কে সার্ভিসের সাথে লিঙ্ক করানো, উৎপাদনের সাথে আয়কে লিঙ্ক করিয়ে মানুষের কাছে রোজগার পৌঁছে দেওয়া। আমি কিন্তু বললাম না যে এই 1000 টাকা আমরা বন্ধ করে দেবো, বরং আমি কনফিডেন্ট, না পারলে 2000 টাকা দেবো, কিন্তু কাজের সাথে সেটাকে যুক্ত করে দেবে। ফোর্থলি, পরিবেশ বান্ধব উন্নয়ন। এত বৈচিত্র্যময় একটা রাজ্য, পাহাড়, জঙ্গল, মরুভূমি ছাড়া সব পাবেন আপনি, লাল মাটিটা পাবেন, সমুদ্র পাবেন, নদীমাতৃক রাজ্য। এগ্রিকালচার, এই নদীমাতৃক রাজ্যের জন্যই কৃষিতে এতখানি এগিয়ে গিয়েছিলাম আমরা যখন বামফ্রন্টের সময় চেষ্টা হয়েছিল। এখন আমার রাজ্যটায় সে লাটাগুড়ির জঙ্গল বলুক, গাছ কেটে ফাঁক হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের বন্যায় দেখলেন প্রকৃতি কিভাবে প্রতিশোধ নিচ্ছে। আপনি বীরভূমে চলে যান, বালি খাদান, বর্ধমানে চলে যান, কয়লা খাদান, সব ছেড়ে এই কলকাতার পাশে রামসার সাইট, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, ভাঙড়, এই কলকাতাকে সাস্টেন করে রেখেছে এই জলাজমি, ভেড়ি খাড়ি, এই বাইপাসের ডান দিকটায়, পূর্ব দিকটায় কি পরিমাণ লুট হচ্ছে এই জমি। পশ্চিমবঙ্গে আর 5টা জায়গার মতো চাকরি বা খাদ্য বা শিক্ষা বা স্বাস্থ্যের মতো পশ্চিমবঙ্গের প্রকৃতিও লুট হচ্ছে। গোটা কলকাতা শহর ছেয়ে গেছে ইল্লিগাল কনস্ট্রাকশনে, মাঝে মধ্যেই বাড়িঘর ভেঙে পড়ছে। আমরা বম্বে বা ব্যাঙ্গালোরের মতো শক্ত মাটি নই, আমরা পলি মাটির ওপর তৈরি হওয়া শহর। নদী থেকে, গঙ্গা নদী থেকে কলকাতা মাত্র 6 মিটার উঁচুতে। বিরাট যে আমরা একটা খুব নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছি তাও নয়। শহরের তলাটা কি অবস্থায় আছে, শহর ধারণ করতে পারছে কিনা এই এত এত ইল্লিগাল কনস্ট্রাকশন। আমি আপনাকে এই সবটা ধরে নিয়ে বলছি, পরিবেশ বান্ধব উন্নয়ন এটা একটা অত্যন্ত জরুরি বিষয়। পরিবেশ একটা বড় বিষয় গোটা পৃথিবী জুড়ে। এই ডোনাল্ড ট্রাম্প যারা পরিবেশ নিয়ে আন্দোলন করে তাদেরকে গাল দেয় কেন? গ্রেটা থানবার্গদের গাল দেয় কেন? কারণ ওরা চায় পৃথিবীর প্রকৃতির সম্পদ সব কেড়ে কুড়ে অল্প কিছু লোকের হাতে রাখতে। আর আমরা আমাদের প্রকৃতিটাও
সবার হোক, এটা চাই। তাহলে আমার 4 নম্বর কথা, নতুন বামফ্রন্ট সরকারের কাজ হবে পরিবেশ বান্ধব উন্নয়নের রোডম্যাপ তৈরি করা। 5 নম্বর কথা আমি বলবো, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, উইমেন, প্রান্তিক লিঙ্গের কথাও আমি বলবো, যারা পরিচিতির কারণে আহ, গরিব বড় লোকের সমস্যা তো আছেই, অর্থনৈতিক সমস্যা তো আছেই, মানে রুজি রোজগারের অভাব তো আছেই, তার সাথে সাথে যারা তাদের পরিচিতির কারণে বাড়তি কতগুলো অসুবিধায় পড়ে, বাড়তি কতগুলো নিপীড়ন ফেস করে, তাদেরকে টার্গেট করে তাদের জন্য পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার অতীতেও করেছে, নতুন ভাবে অনেকগুলি কাজ তৈরি করার চেষ্টা করবে, যাতে করে ডিগনিটি নিয়ে সামাজিকভাবে অনগ্রসর মানুষ আবার সামনে এগিয়ে আসতে পারে। এই যে আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আসলে কটা মাদ্রাসা হয়েছে, আসলে আদিবাসী হোস্টেলগুলোর কি চেহারা, এগুলো না বুঝলে তো আপনি এই প্যারামিটার গুলো না দেখলে আসলে এসসি এসটি বা সংখ্যালঘুদের উন্নয়ন কি হচ্ছে বুঝতে পারবেন না। আমাদের টার্গেট থাকবে এই অবশ্য, গরিব, সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাকে সামনে নিয়ে আসা। লাস্টলি আমি এটুকু বলতে পারি, আহ শান্তি সম্প্রীতির পরিবেশ পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা। পশ্চিমবঙ্গ খুব সেন্সিটিভ রাজ্য, বর্ডার স্টেট। আমাকে একবার এক প্রবীণ বিজেপি নেতা আমাকে বলেছিলেন যে এই যে এত বছর আমরা পারিনি, কারণ জ্যোতি বসুর মতো নেতা ছিলেন, তোমরা সব মিলিয়ে একটা বাম পরিমণ্ডল তোমরা যেভাবে তৈরি করেছিলে পশ্চিমবঙ্গে, সিপিএম মানে সিপিএম শুধু সরকারে কটা ভোট পাচ্ছে তা না, সিপিএম মানে বিজ্ঞান মঞ্চ, বামফ্রন্ট সরকার সেই পরিবেশটা, বিজ্ঞান মঞ্চ, বিদ্যাসাগর মেলা, রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা, পাড়ার লাইব্রেরিগুলো, পাড়ার ক্লাবগুলো, সেখানে কি প্র্যাকটিসড হচ্ছে, এই যে একটা সোশ্যাল পরিবেশ তৈরি করা, যেখানে সাম্প্রদায়িকতা মাথা তুলতে পারে, যেখানে গুন্ডারা মাথা তুলতে পারে, যেখানে দুর্নীতি বেশি মাথা তুলতে পারেনি, অসততা মাথা তুলতে পারে, মহিলাদের ওপর অত্যাচার যারা করতে চায় তারা গর্ত থেকে বেরোতে পারেনি, এখন এরা সব পিলপিল করে বেরিয়েছে। আবার একটা শান্তি সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, স্টেবল সোসাইটির দিকে আমরা এগোতে চাই। আহ, দুর্নীতিতে পশ্চিমবঙ্গে যে বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে, টেবিলের তলা দিয়ে তৃণমূলের পকেটে যে বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে, বামপন্থীরা এলে সেই টাকা আবার ইকোনমির মূল স্রোতে ফিরিয়ে আনবে। দরকারে হলে গলায় হাত ঢুকিয়ে টাকা বার করবো, যে টাকা মেরেছে গত 15 বছর ধরে। এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা আপনি বলছেন যে এত লোককে চাকরির ব্যবস্থা করা, তার জন্য আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট প্রয়োজন এবং তার জন্য ফান্ডিং। তো আপনার মনে হয় যে সিঙ্গুরের পরে এই বিশ্বাসযোগ্যতা আবার ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, বাইরে থেকে ফান্ডিং আসতে পারে? মোহাম্মদ সেলিম সরকার চালালে সেই বিশ্বাসযোগ্যতা থাকবে, অভিষেক ব্যানার্জি সরকার চালালে সেই বিশ্বাসযোগ্যতা থাকবে না, শুভেন্দু অধিকারী সরকার চালালে সেই বিশ্বাসযোগ্যতা থাকবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বামপন্থীরা ওই প্রকল্পটা করতে চেয়েছিল, বুদ্ধবাবু গণতান্ত্রিক মানুষ, তিনি বিরোধী নেত্রীকে বিরোধী নেত্রীর মর্যাদা দিতে চেয়েছিলেন দেখে ওই লাঠিটা চালাননি। অনেকে আমাদের আড়াল আবডাল থেকে এসে বলে যে সেদিন লাঠিটা চালিয়ে দিলে ভালো হতো, খারাপ হতো না, পশ্চিমবঙ্গ বেঁচে যেত। আমি বলছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে বিরোধী নেত্রী সেদিনের, তার প্রতি সেদিনের শাসক বুদ্ধদেব ভট্টাচার্য যে সম্মান, যে মর্যাদা রেখেছিলেন, তার যে মর্যাদা রেখেছিলেন, তিনি তার প্রতিদান দেননি। তার উচিত ছিল রাজ্যের ভালোর কথা ভেবে, গৌতম দা, পরে গৌতম দেব বা সূর্যকান্ত মিশ্ররা অসংখ্য ইন্টারভিউতে বলেছেন, যারা মন্ত্রিসভার সেই সময় সদস্য ছিল, যে আমরা সেই সময় ভারতের শ্রেষ্ঠ রিহ্যাবিলিটেশন প্যাকেজটা দিচ্ছিলাম যারা জমিদাতা তাদের। আমরা মমতা ব্যানার্জিকে তার প্রায় সমস্ত ডিমান্ড মেনে নিয়ে কারখানাটা হোক, কায়মনোবাক্যে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কারণ এটা কেবল একটা সিঙ্গুরের বিষয় না, ওটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করতো। আপনি যদি ভারতের শিল্প উন্নয়নের ম্যাপ দেখেন স্বাধীনতার পর, আপনি দেখবেন ওয়েস্টার্ন ইন্ডিয়া ডেভেলপ করেছে, নর্দার্ন ইন্ডিয়া ডেভেলপ করেছে, সাদার্ন ইন্ডিয়া পরবর্তীকালে ডেভেলপ করেছে, কিন্তু পূর্ব ভাগ ভারতের শিল্প, ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রোথের ক্ষেত্রে বঞ্চিত থেকেছে। পশ্চিমবঙ্গে ফ্রেট করিডোর, লাইসেন্স রাজ, মাসুল সমীকরণ নীতি, দিল্লির সরকারের নীতির ফলে পশ্চিমবঙ্গ শিল্পের প্রশ্নে বিভিন্নভাবে বঞ্চিত থেকেছে স্বাধীনতার পর ওভার দ্য ইয়ার্স। কিন্তু এই একটি প্রজেক্ট যেখানে বিদেশি বিনিয়োগ আসছে, বিদেশি বলছি মানে বেসরকারি বিনিয়োগ আসছিল, বিদেশি বিনিয়োগও কিছু ক্ষেত্রে আসছিল, যারা এইগুলো যদি সাকসেসফুলি করা যেত তাহলে শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে সিঙ্গুর নয়,
গোটা পূর্ব ভারতের জন্য একটা নতুন করিডোর, নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হতো। আমাদের ছেলে মেয়েদের তাহলে ব্যাঙ্গালোরে যেতে হতো না। কিন্তু সেইটা হলো না। আজকে তারপরে 15 বছর প্রতি বছর ওই কি বিশ্ব বাংলা সম্মেলন না কিসব করেন, বেঙ্গল বিজনেস আসে, শিল্পপতিরা আসে, মাথায় হাত বুলিয়ে গান্ডে পিণ্ডে আমার আপনার ট্যাক্সের টাকায় চিংড়ির মালাইকারি খেয়ে চলে যায়। কেউ ইনভেস্ট করে না। ইনভেস্টমেন্ট আনতে গেলে 2004 থেকে 11 সব থেকে বেশি জব জেনারেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন ওটা ভারতে 1 নম্বর রাজ্য ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের পশ্চিমবঙ্গ। এটা আমাদের গর্ব। আমরা আবার ওই পথে হাঁটব, আগের ভুলগুলো করব না। আমাদের পার্টি পরিষ্কার বলেছে যে পদ্ধতিগত কিছু ত্রুটি ছিল, আর একটু বেশি মানুষকে কনফিডেন্সে নেওয়া উচিত ছিল যে আমরা একটা ভালো কাজ করছি, সবাই মিলে এসো চল, মানুষকে কনফিডেন্সে। কিন্তু আমাদের ওই শিল্পায়নের রাস্তা, আমাদের ওই কাজ তৈরি করার রাস্তা, এটা ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ নেই। যেই সরকারে আসুক, আগামী 100 বছর যদি আমরা সরকারে না আসি, আগামী 100 বছর যদি মমতা ব্যানার্জি সরকার চালান, এবং আগামী 100 বছর যদি তিনি এই রাস্তায় না হেঁটে এই এখন যে আত্মহত্যার রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় হাঁটেন, তাহলেও 101তম বছরে গিয়েও বোঝা যাবে যে আমাদের রাস্তাটাই ঠিক রাস্তা ছিল। আমরা কনফিডেন্ট 26-এর নির্বাচন থেকেই আমাদের কথাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার সুযোগ আমরা পাবো। ভীষণ সিরিয়াস আলোচনার মধ্যে একটু সৃজন দেখানো যাক। কি ভালো লাগে আপনার? গান, ছবি আঁকা, আবৃত্তি? গান ভালো লাগে। একটা বাংলা ব্যান্ড এবং কয়েকজন কলেজ লাইফে ছিল, আবার কিছুদিন আগে আবার বহু বছর পর আমরা রিভাইভ করেছি, বন্ধুরা সব এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে গেছি। কিন্তু যাই হোক, মিলেমিশে কিছু গান রেকর্ড করা একসাথে মাঝে মধ্যে। আবৃত্তি আমি করে দিতে পারি কিছুটা। আমার খুব প্রিয় কবিতা, এবং এই এতক্ষণ ধরে যাদের কথা মূলত বলার চেষ্টা করলাম তাদেরকে নিয়ে রবীন্দ্রনাথ লিখছেন। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজচ্ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার বলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত মাখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। কত বছর আগে পরিযায়ী শ্রমিকদের কথাও লিখছে। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিনরাত্রে গাঁথা পড়ি দিনযাত্রা করিছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী, মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। অডিয়েন্সকে বলছি, যদি আপনাদের মনে হয় যে ওনার সারনেমের তাৎপর্যটা সৃজন ভট্টাচার্য না হয় সৃজনশীল হতে পারতো, আপনারা কমেন্টে অবশ্যই আমি জানাবেন। অরিন্দম শীলের কেউ নই এবং হতে চাইও না। আচ্ছা, একটা র্যাপিড ফায়ার রাউন্ড করব। যদি রাজনীতি না করতেন তাহলে কি করতেন? পড়াতাম মোস্ট প্রবাবলি। এক কথায় নেতা না অ্যাক্টিভিস্ট? অ্যাক্টিভিস্ট। 1 মিনিটে বলুন, আজকের বাংলায় বামপন্থী মানে কি? যারা রুজি রুটির কথা বলে, যারা সম্প্রীতির কথা বলে, যারা স্বাভাবিক যুক্তিবাদের কথা বলে। মমতা ব্যানার্জি না মোদি, কার সঙ্গে ডিবেট করতে বেশি ইচ্ছে করে? মোদি তো ডিবেট করেন না, উনি তো সাংবাদিকদের সামনে আসেন না, সাংবাদিক সম্মেলন করেন। আর মমতা ব্যানার্জি কোথাও ডিবেট করলে ওটা ডিবেট থাকবে না, উনি একাই বলে যাবেন, শুনতে হবে। সুতরাং আমি দুজনের কারোর সাথেই খুব কথা বলতে ইচ্ছুক নই। একদিনের জন্য যদি মুখ্যমন্ত্রী হন, প্রথম কাজটা কি করবেন? একদিনের জন্য যদি মুখ্যমন্ত্রী হই, প্রথম কাজ করব পশ্চিমবঙ্গের যত সরকারি দপ্তরে শূন্যপদ আছে সেই প্রত্যেকটা ফিল আপ করানোর জন্য রেগুলেশন জারি করব, যাতে করে প্রাইমারিলি অন্তত সরকারি কাজের যেটুকু স্পেস আছে সেটুকু মানুষ পাবে। সোশ্যাল মিডিয়ার কোন প্ল্যাটফর্মটা আপনার ফেভারিট? টুইটার, ইনস্টা না ফেসবুক? আমি ফেসবুকটা বেশি করি, কিন্তু যাই হোক। স্লোগান লিখতে ভালো লাগে নাকি স্পিচ দিতে? অর্গানাইজেশন যে কাজ দেবে, আমি দেওয়াল লিখতে পারি না, আঁকায় খুব কাঁচা, এবং পতাকা তুলতে হয় না, ওইটা আমার খুব ভয় লাগে। ওই যে দড়িটা উঠে তারপরে ডান্ডায় বাঁধা, যদি না ওঠে, ফুলটা যদি না পড়ে, ওই দুটো কাজ ছাড়া আমাকে যে কাজ দেবে আমি মোটামুটি। যদি অডিয়েন্স আপনার থেকে একটা পার্সোনাল মন্ত্র জানতে চায়, কি বলবেন? ইন্সপিরেশনাল। হাসি মুখে মানুষের সাথে কথা বলে। লেফট পলিটিক্স 2026-এর ট্যাগলাইন কি হতে পারে? করবো লড়বো জিতবো রে।